সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আমি এম এ মুহিত খান, এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার থেকে বলছি। এনটিভি ইউরোপের নিয়মিত অনুষ্ঠানটি দেশ এবং বিদেশ থেকে আপনারা যারা দেখছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আমি বিনীতভাবে আপনাদের কাছে আগেই ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি, তার কারণ গত কয়েকদিন বিগত অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পারিনি, তার কারণ শারীরিকভাবে আমি একটু দুর্বল ছিলাম, আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। অসংখ্য দর্শকের দোয়া এবং আমার যারা অগণিত ভক্ত রয়েছেন তাদের দোয়া এবং আমার ক্লায়েন্টের দোয়ার বরকতে আল্লাহ পাক আমাকে সম্পূর্ণ সুস্থ করে আপনাদের মাঝে আবার ফিরে নিয়ে এসেছেন। সে কারণে আমি আল্লাহর পাকের দরবারে লাখো শুকরিয়া আদায় করছি। তো অনুষ্ঠানের শুরুতে আমি সূরা হাদ এবং এটির আয়াত 111 দিয়ে শুরু করছি। এই সূরাতে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল হাসনাতি ইউযহিবনাস সাইয়্যাতি। ইংরেজিতে এর অনুবাদ হচ্ছে, Indeed, the good deeds drive away the evil deeds. বাংলাতে এর অনুবাদ হচ্ছে, প্রকৃতপক্ষে ভালো কাজ মন্দ কাজকে তাড়িয়ে দেয়। যে কারণে আমি এই আয়াতটি দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করেছি। দর্শক মণ্ডলী, আপনারা জানতে পেরেছেন যে ইতিমধ্যেই প্রচুর দর্শক আমাদের লাইনে অপেক্ষা করছেন। আমি এই সম্মানিত দর্শকদেরকে একটু অপেক্ষা করতে বলছি, জাস্ট আমি একটা মিনিট সময় নেব। তো কোভিড-19-এর যে ফোর্থ ওয়েভটি আপনারা জানেন যে সমস্ত বিশ্বে ছড়িয়ে পড়ছে এবং সমস্ত পৃথিবীতে এই কোভিড-19 সংক্রান্ত যে মহামারীটি ছড়িয়ে পড়েছে, এই কারণে সমস্ত পৃথিবী থেকে আমরা 4,80,01,476টি প্রাণ আমরা হারিয়ে ফেলেছি অকালে। আর আমাদের যুক্তরাজ্যে আমরা হারিয়েছি 1,36,662টি প্রাণ। এই চতুর্থ যে ওয়েভটি আমরা ফেস করছি সমস্ত বিশ্বব্যাপী, এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ডেথ রেট বেড়ে গিয়েছে, ইনফেকশন রেট বেড়ে গিয়েছে, সেকেন্ড ডোজ, থার্ড ডোজ অর্থাৎ বুস্টার ডোজ দিয়েও এই ভাইরাসটিকে দমন করা যাচ্ছে না। ওয়ার্ল্ডের হাইয়েস্ট যে দেশটিতে দেওয়া হয়েছিল এই ডোজগুলি, বুস্টার ডোজ, থার্ড ডোজ সহ, সেটি হচ্ছে ইসরায়েল। ইসরায়েলে এই থার্ড ডোজটি দেওয়া সত্ত্বেও এই ভ্যাকসিন ভেদ করে ভাইরাসটি ছড়িয়ে পড়ছে। পৃথিবীর এই মহাক্রান্তি লগ্নে আসুন আমরা ভালো কাজ করি, ভালো কাজ করার মাধ্যমে মন্দ কাজগুলোকে তাড়িয়ে দেই, এবং বিশ্বের যে নেতারা যেভাবে লাখ লাখ বিলিয়ন বিলিয়ন ডলার অপচয় করে মরণঘাতী ভাইরাস তৈরি করছে, যে ভাইরাসগুলির মাধ্যমে যাতে করে মানুষকে মেরে ফেলা যায় এই ধরনের, সেই সমস্ত অপকর্ম থেকে আমরা বিরত থাকি, মানব কল্যাণে আমরা এগিয়ে যাই। চলে যাচ্ছি সরাসরি দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম শুভ দর্শক। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছেন? ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ ভাই, আমি ভালো আছি। আপনার তো কয়েক সপ্তাহ ধরে দেখতেছি না। ভাই আমি একটু অসুস্থ ছিলাম এবং যে কারণে আমি একটু অনুপস্থিত ছিলাম, বাট আপনাদের দোয়াতে আল্লাহ পাক আমাকে ফিরে নিয়ে আসে। ধন্যবাদ যে আপনি আমাকে না দেখতে পেরে জানিয়ে দিয়েছেন আমার লাইভ অনুষ্ঠানে। আপনি ভালো ছিলেন তো? হ্যাঁ, আমি ভালো আছি ভাই। আর আরো ভালো হয়েছে, আপনাকে একটা আপনার প্রোগ্রামে আমি বেশ কয়েকবার ফোন করেছিলাম। আচ্ছা, এখন মাশাআল্লাহ আমার একটা পজিটিভ রেজাল্ট আসছে। তো আমি একটু মনে করিয়ে দিতে চাই আপনাকে, আমার একটা ফার্দার সাবমিশন ছিল। জি, আমার বাচ্চাদেরকে দিয়ে 7 বছরের উপরে হয়ে গেছে। জি। তো এখন কয়েক সপ্তাহ আগে তারা আমার কাছে বায়োমেট্রিকের জন্য চাইছিল, আমি বায়োমেট্রিক দিয়ে আসছিলাম। জি। তো আসার পরে 3 সপ্তাহ আগে তারা ইমেল দিয়েছে আমার বাচ্চাদেরকে লিভ টু রিমেইন দিয়ে দিছে। কনগ্রাচুলেশনস। জি। তো আপনি তো প্রায় সময় আমাকে উৎসাহিত করেছিলেন যে ইনশাল্লাহ হয়ে যাবে, আপনি ওয়েরি করেন না, হয়ে গেলে মিষ্টি খাওয়াতে হবে। না না, আপনি মিষ্টি খাবেন না, আমাদের এনটিভির পক্ষ থেকে আমরা আপনাকে মিষ্টি খাওয়াবো ইনশাআল্লাহ। ওকে, আমি খুবই আনন্দিত আপনাকে নিউজটা দিতে পেরে। সুবহানাল্লাহ। আমি আপনাকে একটু বলি কবির ভাষায়, মেঘ দেখে তোরা করিসতে ভয়, আড়লে তার সূর্য হাসে, একবার না পারলে দেখো শতবার। আপনি সেরকম করেছেন, আল্লাহ আপনাকে রহমত দান করেছে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই, আমি এখনো আমার বাচ্চাদের বায়োমেট্রিক কার্ড পাই নাই, আর আমাদের কোনো রেজাল্ট আসেনি। জি, বুঝতে পারছি। তো আমরা তো নার্স সাপোর্টে আছি। নার্স সাপোর্ট থেকে তারা আমাদেরকে লেটার দিছে যে তোমাদের কেস তো উইন হয়ে গেছে, এখন তোমরা এই তারিখের ভিতরে চলে যাও কাউন্সিলে গড় দিবে। জি। কাউন্সিলে যাওয়ার পরে তো কাউন্সিলে বলছে সবটা ঠিক আছে, এখন বিআরপি কার্ড নিয়ে আসো। জি। তা আমার যে অবস্থা এখন, আমি যতটুকু জানলাম যে আমার বাচ্চাদের দিয়েছে
আমার আমার বা আমার ওয়াইফের তো এখনো দেয় নাই বা কোনো ডিসিশন আসে নাই। আমি বুঝতে পারছি, এখন আপনি আপনার প্রশ্ন যে আপনি কি করবেন, তাই তো? জি এক্সেলেন্ট। প্রথমত আমি আপনাকে কনগ্রাচুলেশন বলছি, আমি আপনাকে মানে আমার পক্ষ থেকে, ইটিভির পক্ষ থেকে আপনাকে কনগ্রাচুলেট করছি আপনার বাচ্চাদের এই কেসগুলো তুমি করে ফেলার জন্য। আপনার বাচ্চাদের যে বায়োমেট্রিক কার্ড এবং যে ফার্দার সাবমিশন যে ইউনিটে আপনাদের যে সাবমিশনটা পাঠিয়েছিলেন ওগুলির একটা কপি অ্যাটাচ করে আপনি যেই ফার্দার সাবমিশন যে ইউনিটে আপনাদের প্রথম যে সাবমিশনটা পাঠিয়েছিলেন অথবা লাস্ট যে সাবমিশনটা পাঠিয়েছিলেন সেখানে আপনার রিকোয়েস্ট করে বলবেন যে আপনাদের বাচ্চাদের বায়োমেট্রিক কার্ড চলে এসছে, আপনাদের বায়োমেট্রিক কার্ড এখন আসেনি, এবং কোভিড-19 এর কথা বলবেন এবং কাজ না করতে পারার কারণে বাচ্চাদের ওয়েলফেয়ার, বাচ্চাদের বেস্ট ইন্টারেস্ট আপনারা রক্ষা করতে পারছেন না এবং কাজ না করতে পারলে বাচ্চাদেরকে আপনারা খাওয়াবেন কি, এভাবে সুন্দর করে হিউম্যান রাইটসের আন্ডারে একটি সাবমিশন তৈরি করবেন। তৈরি করে আপনারা ইয়াতে কি বলবো আপনার ফার্দার সাবমিশন যে ইউনিটিতে আপনারা সাবমিট করেছেন সেখানে রিকোয়েস্ট করবেন খুব দ্রুত যাতে আপনাদের এই বিষয়টিকে কনসিডার করে। এটি নাম্বার 1। আর অন্যদিকে যে সাপোর্ট আপনারা নিয়ে যাচ্ছেন তাদেরকে বলবেন যে আপনাদের বায়োমেট্রিক কার্ডটি এখন আসেনি, আসতে পরে আপনারা সেই সাপোর্ট থেকে চলে আসবেন এবং কাউন্সিলের সাহায্য আপনারা নেবেন। ইন দ্য মেইন টাইম কাউন্সিলের সাথে তৃতীয় ধাপে কাউন্সিলের সাথে যোগাযোগ করবেন। কাউন্সিল, লোকাল অথরিটি, এদের কিন্তু অনেক ধরনের ডিসকাশন পাওয়ার দেওয়া হয়েছে। কোভিড-19 অ্যাক্ট 2020-র আন্ডারে কাউন্সিলের অথরিটিদেরকে অনেক ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে। আপনাদের মতো যে সমস্ত অ্যাপ্লিকেন্ট রয়েছেন তারা যদি ঠিকমতো এই কাউন্সিলের কোভিড-19 যে এই করোনা ভাইরাস অ্যাক্টের অধীনে যে অথরিটিকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, এর একটি ক্ষমতা হচ্ছে আপনার ওয়েলফেয়ার অফ দ্য চিলড্রেন, এটিকে এনশিওর করা, বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড। এবং কাউন্সিল অথরিটির সাথে যোগাযোগ করলে এই খালি বাচ্চাদের বায়োমেট্রিক কার্ডগুলি নিয়েও কিন্তু আপনার কাউন্সিলে অ্যাপ্লাই করতে পারবেন যদি যথাযথ কর্তৃপক্ষের সঠিক আপনি দরজাতে নক করতে পারেন। এভাবে যদি করেন তাহলে আপনার এই কষ্ট আপনার দূর হয়ে যাবে। বায়োমেট্রিক কার্ড তো বাচ্চাদের এখনো আসে নাই। না যদি এসে থাকে, যদি অ্যাপ্রুভাল লেটার এসে থাকে, ওই অ্যাপ্রুভাল লেটার কপি দিয়েই আপনি ফার্দার সাবমিশন ইউনিটে আপনি ফার্দার সাবমিশন করবেন, রিকোয়েস্ট করবেন আপনি। ওকে, ঠিক আছে? পুশ করার দরকার নেই, খুব ভদ্র হয়ে সুন্দর করে মার্জিত করে রিকোয়েস্ট করবেন, দিয়ে দেবেন ইনশাল্লাহ। তাহলে হবে কি, নেক্সট কলে আপনি যদি আমাকে না পান, নেক্সট উইকে যে উইকে পাবেন ফোন দিয়ে বলবেন মুহিত ভাই পেয়ে গিয়েছি। ওকে, না বলবো ভাই, আপনাকেই বলবো। থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ভালো থাকবেন আপনি। হ্যাঁ, ফ্যামিলিকে আমার সালাম, ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি অক্সফোর্ড থেকে বলছি, সুমন। সুমন ভাই, ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনার প্রশ্ন করুন। আমি একটা ইনফরমেশন জানতে চাই। আমার একটা বোন, ও পেয়েছিল বায়োমেট্রিক কার্ড, ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড পেয়েছিল 2014। জি। তো 2024 ওর শেষ হয়ে যাবে। জি। তো তারপরে ওইটা কি করা যাবে? এখানে তারও অটোমেটিকলি দিবে না আমার অ্যাপ্লিকেশন করতে হবে? আচ্ছা, প্রথমত ওনার যে আইএলআর 2024 এক্সপায়ার হয়ে যাচ্ছেন, আপনি কি ওনার জন্য ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করেননি? জি। ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করেননি, ব্রিটিশ সিটিজেনশিপের জন্য? না না না, ওইটা এটা করে ফেলবেন। আমি আপনাকে, আপনি কি করবেন সে তথ্য দিয়ে দেবো। আমি আপনাকে কেন বলছি এগুলো করে ফেলবেন, এ কারণে যে যাদের আইএলআর রয়েছে তাদের কিন্তু মানে যে কোনো মুহূর্তে এই আইএলআরটি রিভোক করার ক্ষমতা কিন্তু সমস্ত রয়েছে। যদি আপনার বোন কোনো কারণে, আল্লাহ মাফ করুক, পেটি যদি কোনো অফেন্স করে ফেলেন, অনেক সময় হয় না ঘরের ভিতরে হাজব্যান্ড ওয়াইফের দাম্পত্য কলহের ভিতরে ওয়াইফ হাত তোলা দেয়, হাজব্যান্ড হাত তোলা দেয়, এই সময় পুলিশ যদি ইনভলভ হয়ে যায়। এবং এছাড়াও আমরা বাইরে যখন হাঁটাহাঁটি করি অনেক সময় উচ্চ কণ্ঠে আমরা কথা বলে ফেলি রাগের কারণে, আমাদের ক্রোধ কন্ট্রোল না করতে পারে, তখন যদি পুলিশ ইনভলভ হয় অথবা অন্য যে কোনো কারণে যদি একটা ছোট যদি ক্রিমিনাল অফেন্স যদি আপনার বোনের এগেনস্ট রেকর্ডেড হয়ে যায়, ফর দ্য রেস্ট অফ হার লাইফ শি উইল সাফার। এবং উনি যখনই এমন হতে পারে ফরেন অফেন্ডার হিসেবে ট্রিট করে ওনাকে এই দেশ থেকে মানে রিমুভাল ডিপোর্টেশন অর্ডার দিয়ে বের করে দিতে পারে, এই ধরনের ক্ষমতা সমস্ত রয়েছে। এটি হলো একটি দিক, এটি ভবিষ্যতে যাতে না হয় সেদিকে আমি একটু আপনাকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করলাম। আর দ্বিতীয় যে জিনিসটা, আপনি প্রথম যে বিষয়টা আপনি বলেছিলেন যে 2024 আপনার বোনের আইএলআর কার্ডের যে ইয়াটি এক্সপায়ার হয়ে যাচ্ছে, সেটেলমেন্ট কখন এক্সপায়ার্ড হয় না, কিন্তু আপনার বোনের সেটেলমেন্ট রয়ে গেছে। বাট বায়োমেট্রিক কার্ডের যে ইয়াটি, ওই যে মেয়াদটি, এটি এক্সপায়ার্ড হয়ে যাওয়ার আগে আপনি যেটি করবেন, যদি আপনার বোনের তখন বর্তমান যে পাসপোর্টটি যদি ভ্যালিড থাকে অথবা নতুন যদি পাসপোর্ট যদি আপনার থেকে থাকে, পাসপোর্ট ওইটা বলেছিলাম, ও তো 20 ইয়ার্স এর পিরিয়ড, 14 ইয়ার্স এর পিরিয়ড ওইটা ও পেয়েছিল। না না, আমি বলছিলাম যে তাহলে যেটা করতে হবে আপনাকে নতুন অ্যাডিশনাল যে কি বলবো এনটিএল আপনাকে, ওরা বলে তো অটোমেটিক দিয়ে দিবে বললো, ও 2024 এর শেষ হওয়ার পরে কারেক্ট দিয়ে দিব। জি, কি বললেন আপনি? ও বলতে, ও যখন আমি কার্ড পেয়েছিল তখন বলেছিল
যে 2024 যখন ওটার এক্সপায়ার্ড হবে তো ওরা ওইখান থেকে আরেকটা কার্ড দিয়ে দিবে। এখন অটোমেটিকলি কোনো কার্ড কিন্তু ওরা আপনাকে পাঠাবে না, আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো আমি কি রকম এটা করতে হবে? যখন 2024 আসবে, আমরা কি দেখুন 2021 এ 2022 আইন কি হবে, 2023 আইন কি হবে, 24 এর আইন কি হবে আমরা কিন্তু জানি না। তো বর্তমান আইনের অধীনে যে এনটিএল যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি যদি তখনও যদি ভ্যালিড থাকে, ওই একটি ফর্ম আপনাকে কমপ্লিট করতে হবে, কমপ্লিট করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করে, এবং বর্তমান আইনের এটা কি এখন করতে হবে? না এখন না, এখন করলে হবে না। আপনাকে করতে হবে 2024, যখন আপনার ওনার বায়োমেট্রিক কার্ডের যে মেয়াদটি পার হয়ে যাওয়ার আগে এটা অ্যাপ্লাই করতে হবে। বাট তখনকার আইনটা কি হবে, কতদিন আগে করতে হবে? আপনি এটি 1 সপ্তাহ আগে করতে পারেন, 2 সপ্তাহ আগে করতে পারেন, 28 ডেজ আগে করতে পারেন, তবে মেক শিওর এবং একদিন আগে করতে পারেন বায়োমেট্রিক কার্ডের যে মেয়াদটি পার হয়ে যাবে। বুঝতে পারছেন? তো আপনি ওয়ারি করবেন না, আপনি আপনার বোনকে চেষ্টা করেন উনি যাতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টগুলি পাস করে যাতে ওনার ইনডেফিনিটটা হয়ে যায়, সরি যে রেসিডেন্ট ন্যাচারালাইজেশনটা যাতে হয়ে যায়, তাহলে ওনার সব ধরনের আশঙ্কা থেকে মুক্ত হয়ে যাবেন। ঠিক আছে? আগে থেকে কোনো হতাশ হবে না, আগে থেকে আশঙ্কা করবেন না। এই যে পাসপোর্ট পাইতে গেলে, ন্যাশনালাইজেশন পাইতে গেলে কি দিতে হয়? খুব সিম্পল জিনিস। ওনার যে লাইফ ইন্ডিকেটর টেস্ট, তারপর B1 টেস্ট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, এগুলি ওনাকে পাস করতে হবে। ওনাকে ইংলিশ তো পাস করতে পারবে না, ইংলিশ পাস করতে পারবে না যদি ওনার যদি মেডিকেল কোনো রিজন থেকে থাকে, এবং যে মেডিকেল রিজনের কারণে উনি চিন্তা করতে পারেন না, ওনার মেমোরিতে সমস্যা আছে, ডিসেবিলিটি আছে, অথবা অন্য ওইগুলা তো ভালো আছে, ওইগুলা কোনো সমস্যা না। না এখন মানে আপনি জিজ্ঞেস করলেন যে পাস করতে পারবে না, পাস না করলে আমি এক্সেপশনস গুলোর কথা আপনাকে বলছি। আর পাস যদি না করতে পারে, আমি আপনাকে একটু আগে আরেকজন দর্শকের আমি একই কথা বলছিলাম, একবার না পারলে দেখো শতবার, পাস করতেই হবে, ওনাকে পাস করতেই হবে। এখানে কোন আপনার জানা মতো কোন স্কুল আছে ভালো স্কুল? হ্যাঁ অবশ্যই, আমাদের মানে আশেপাশে আপনি হোয়াইট চ্যাপেল অথবা বিভিন্ন জায়গায় তুমি খোঁজ করে নিতে পারবেন আপনি, কারণ আমার ওভার টেলিফোনে আমি বলতে পারবো না যে কোন কোন প্রতিষ্ঠান এই ট্রেনিংগুলি দেয়, বাট কিছু কিছু প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলোতে আপনি যদি ট্রেনিংগুলি নেন, আশা করি ইনশাল্লাহ আপনি পাস করে যাবেন ইনশাল্লাহ। আর আপনি যদি মনে করেন যে এই ট্রেনিং প্রোভাইডার কারা, তাহলে আমাদের অনুষ্ঠানের পরে যদি ফোন দেন, আমি চেষ্টা করবো আপনাকে সাহায্য করার জন্য। আচ্ছা, আমাদের স্টুডেন্ট ফোন দিলে হবে, এইখানে ফোন নম্বর? জি 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 জি। আপনার নাম কি? আপনার নাম? আমি ছোটখাটো মানুষ, মুহিদ খান। জি জি, মুহিদ খান, MUID, মুহিদ KHAN, মুহিদ খান। আপনার নাম? আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরি ভাই, আপনি অনেকক্ষণ অপেক্ষা করছিলেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, অনেকক্ষণ পর পাইছি আপনাকে। থ্যাংক ইউ ভাইয়া। সেম প্রশ্নে আজকে দেখি অন্যান্য ক্লায়েন্টের মতো আমারই প্রশ্ন, যে আমার ওয়াইফ আসছে এই দেশে 2012-এ, আমার তিনটি বাচ্চা আছে, তো ও এখন পর্যন্ত আমি 3বার এক্সটেনশন করাইছি, কারণ হচ্ছে সে লাইফ ইন্ডিয়াকে পাস করতে পারতেছে না। এখন আমার করণীয়টা কি? হ্যাঁ, এই যে কথাটা বলেন, এই কিন্তু হাজার হাজার দর্শকদের মনের বুকের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে এই লাইফ ইন দ্য ইউকে টেস্ট পাস না করার সংক্রান্ত বিষয়ে। সেই ক্ষেত্রে আপনাদের যেটি করতে হবে, আপনাদের একটি প্রপার ট্রেনিংয়ের প্রয়োজন, যে ট্রেনিংয়ের মাধ্যমে রেগুলার যদি ক্লাসে যাওয়া আসা করেন উনি, এই ট্রেনিংটা যদি উনি নেন, তাহলে মানে আমরা মানুষই তো আমরা তৈরি করেছি, ল্যাম্বরগিনি থেকে শুরু করে যত দামি দামি গাড়ি মানুষই তো তৈরি করেছে, মানুষই তো এগুলি চলাচল করে, তাই না? আপনার ওয়াইফ যে বাংলাদেশ থেকে এসেছিলেন, হয়তো আপনার ওয়াইফ বাংলাদেশ থেকে আসার আগে খালি ABCD এগুলি লেখা শিখেছিলেন, আপনার সেই ওয়াইফ A1 টেস্ট দিয়ে কিন্তু বাংলাদেশ থেকে পাস করে এসেছেন, তাই নয় কি? পাশাপাশি উনি ইংল্যান্ডে আসার পরে ওনাকে মানে A2 ক্যাটাগরি টেস্ট পাস করতে হবে। আর লাইফ ইন দ্য ইউকে টেস্ট উনি যদি পাস যদি নাও যদি করে থাকেন, আপনি যদি ওনাকে এটি ট্রেনিং সেন্টারে পাঠিয়ে দেন, এবং সেই ওনাকে যেটা করতে হবে, চোখ কান বন্ধ করে একমুখী হয়ে ওনাকে কাজ করতে হবে, ওনাকে খালি লেগে থাকতে হবে যে আমাকে এটিতে পাস করতে হবেই, কেন করবেন না উনি? তবে ওরকম যদি একটি মানে প্রতিষ্ঠানের সাথে আপনি লেগে থাকেন, যে প্রতিষ্ঠানগুলোর আপনার মানে ব্যাকগ্রাউন্ড খুব স্ট্রং, এবং যারা মানে অনেস্টলি এই ট্রেনিংগুলি দিয়ে থাকেন, এবং এই ট্রেনিং যদি আপনার ওয়াইফ গ্রহণ করে, আশা করি তিনি পাস করবেন। আপনিও আমাকে টেলিফোন মানে প্রোগ্রাম শেষ করে ফোন দেবেন, আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেলে আমরা আপনাকে সাহায্য করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। চলে যাচ্ছে পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। আলাইকুম। খুব পরিচিত কণ্ঠ, কেমন আছেন আপনি? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, খুব পরিচিত কণ্ঠ, আমার সোনিয়া বোন। আপনার জন্য একদম আমার ফ্যামিলির সব সদস্যরা এবং আদার্স ফ্রেন্ড সার্কেল
কি মহিত ভাই আসে না কেন? আমাকে উনি বোধহয় হলিডে চলে গেছে, রেড জোন উঠে গেছে বাংলাদেশের, তাই শুনেছি আপনি একটু অসুস্থ ছিলেন। আল্লাহ আপনাকে মানে এত নেক হায়াত দেখ, এত যে আমাদের জন্য। আমার মহিত ভাই হচ্ছে আমাদের গ্রেট অফ দ্য ওয়ার্ল্ড, ইংল্যান্ড। দেখেন রে বোন, আপনার সাথে আমার মানে কি রক্তের কোনো বন্ধন নেই, আপনার সাথে আমার ফ্যামিলির কোনো বন্ডেজ নেই, আপনার সাথে আমার অন্য কোনো ধরনের বন্ধুত্বের কোনো সম্পর্ক নেই। আপনি টেলিভিশন আমাকে দেখেছেন, এই দেখা থেকে আপনি আমাকে এই যে দোয়াটা করলেন বোন, আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ পাক আপনাকে মানে মানে উচ্চ সম্মান দান করুক এবং আপনাকে দীর্ঘজীবী দান করুক, দীর্ঘ হায়াত দান করুক। আপনাকে এবং আপনার টিমকে আল্লাহ যেন হার ওয়াক্ত মানে আল্লাহ পাক সবাইকে নেক হায়াত, সারে মানে অসুস্থতার থেকে আল্লাহ সুস্থ রাখেন। ধন্যবাদ আপনাদের দোয়াতে। হ্যাঁ, আপনাদের দোয়াতে আমি সুস্থ ফিরে এসেছি এবং আমি সুস্থ হওয়ার পর প্রথম যে কাজটি করেছি, আমার চুলটাকে শহীদ করে দিয়েছি, আমি ছোট চুল ফিরে এসেছি। আল্লাহ পাক মানে এনটিভি কে আমরা ওয়েট করতেছিলাম, আল্লাহ কখন 12:30 বাজবে, ওহো আল্লাহ কখন আসবেন উনি। এই এনটিভির আইন অধিকারী শুধু আমি আসি না, আরো অনেক বিজ্ঞ আইনজীবীরা এখানে আসেন, বাট তাদের মাঝখান থেকে আপনি যে আমাকে বেছে বেছে আপনি যে ওয়েট করেন আমার জন্য কখন আসবো, সেজন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং আপনার বন্ধুদেরকে আন্তরিক ধন্যবাদ। ইনশাআল্লাহ দোয়া করবেন, আল্লাহ আপনাকে অনেক অনেক মানে কি বলে ঐতিহ্যের সাথে আমাদের লন্ডনে মহিত খানকে জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ বোন, আপনি আমার মনটা আনন্দে ভরে দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ বোন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। জি, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। এই ছিল আজকের অনুষ্ঠানের সর্বশেষ দর্শক প্রশ্ন। তো অনুষ্ঠানের শুরুতে আমি এই দর্শককে আমি আমার মন থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আমার মনের ভিতরে উনি অন্তরের ভিতরে খুব আনন্দের ঢেউ তুলে দিয়েছেন, ধন্যবাদ বোন। তো সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের প্রারম্ভে আমি বলেছিলাম একটি কথা দিয়ে আমাদের ভালো কাজ করতে হবে, ভালো কাজগুলির মাধ্যমে মন্দ কাজকে আমাদের জীবন থেকে ঠেলে দূরে সরিয়ে দিতে হবে। সেই মন্দ কাজকে ঠেলে দূরে সরিয়ে দেওয়ার জন্য দিতে গিয়ে আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে চলে এসেছি। আপনারা কোথাও যাবেন না, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন, এটিভির সাথে থাকুন, আইন অধিকার এই অনুষ্ঠানের সাথে থাকুন, মহিত খানের সাথে থাকুন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা আরেকবার। বিজ্ঞাপন বিরতির পর আমি আবার ফিরে এসেছি আপনাদের অতি জনপ্রিয় অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠানকে সাথে নিয়ে। বিজ্ঞাপন বিরতির পূর্বে আমি আপনাদের বিভিন্ন দর্শক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছিলাম। একজন মহিলা দর্শক, আমার সোনিয়া বোন, তিনি খুব প্রশ্নের কথা বলছিলেন। তার টেলিফোন কলটি নিয়ে গিয়ে আমরা থেমে গিয়েছিলাম বিজ্ঞাপন বিরতিতে চলে আসার জন্য। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের এই অনুষ্ঠানটাকে সাথে নিয়ে আপনাদের মূল্যবান প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। যে সকল দর্শক আপনারা আমাদের জন্য অপেক্ষা করছিলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে খালি কয়েকটি লিগ্যাল আপডেটস, অতি গুরুত্বপূর্ণ লিগ্যাল আপডেটস যেগুলো নিয়ে উপস্থিত হয়েছে সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। 24 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর 2021 অর্থাৎ মাত্র 7 দিনে 18টি লিগ্যাল আপডেটস এসছে হোম অফিসের ওয়েব পেজে ইমিগ্রেশন আইন সংক্রান্ত বিষয়ে। সেখান থেকে বাছাই করে আমি 8টি লিগ্যাল আপডেটস নিয়ে এসেছি। প্রথম যে লিগ্যাল আপডেটটি সেটি ইমিগ্রেশন হেলথ সারচার্জ সংক্রান্ত বিষয়ে, যেটি 1 অক্টোবর 2021 থেকে প্রযোজ্য হবে। যারা হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে যারা আছেন অথবা যারা কেয়ার ইন্ডাস্ট্রিতে যারা আছেন তারা কীভাবে হেলথ ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন সাবমিট করার সময় ইমিগ্রেশন হেলথ সারচার্জ থেকে নিজেদেরকে মওকুফ করবেন সেই সংক্রান্ত বিষয়ে গাইডেন্স দেওয়া হয়েছে। দ্বিতীয় যে লিগ্যাল আপডেটটি সেটি শর্ট টার্ম স্টুডেন্টসদের জন্য অ্যাপ্লিকেবল। এটিও 1 অক্টোবর 2021 প্রকাশিত হয়েছে। শর্ট টার্ম ক্যাটাগরিতে যে সমস্ত স্টুডেন্ট ইংল্যান্ডে প্রবেশ করবেন অধ্যয়ন করার জন্য তাদের ক্ষেত্রে এই আপডেটসটি প্রযোজ্য। প্রচুর দর্শক আবার চলে এসেছেন আমাদের জন্য লাইনে। আমি চলে যাচ্ছি সরাসরি দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মঈনুদ্দিন বলছি। আচ্ছা ভাই, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আমি ভালো আছি। জি আপনার প্রশ্ন করুন প্লিজ। আমার প্রশ্ন, আমি আমার মার রাইটে আর কি যে টেরিবাইটের কার্ড পাইছি 2018 পাইছি আগস্টে। আপনি আপনার মায়ের রেটে কি পেয়েছেন? টেরিবাইট রেসিডেন্ট কার্ড, মার কেয়ারার। আচ্ছা, আপনি ইউরোপিয়ান ইউনিয়ন রুটে? জি জি। মায়ের কেয়ারার হিসেবে, তাহলে এটি হচ্ছে আপনার ডেরিভেটিভ রাইটস, তাই তো? জি জি জি। টেরিবাইট রেসিডেন্ট কার্ড পাইছি আমি। আপনার 23
লাস্ট ডিসেম্বরে ফ্রি সেটেল করছে, বুঝছেন? গুড, হ্যাঁ। ফ্রি সেটেল তারা দিছে। এখন আমি যে সেটেলমেন্ট শুনি আর কি, যে এটার জামরানোর আইটে বলে আমি আগে করতাম পারবো নি এই সেটেলমেন্টের অ্যাপ্লাই, না 5 বছর পুরো হয়ে গেলে আইনটা হচ্ছে এরকম, আইনটা প্রশ্ন হইলো আমার যে আমার লাইসেন্স ইউকে B1 এগুলা লাগবো নি আমার যে সময় সেটেলমেন্ট করবো। আর 3 নম্বর প্রশ্ন, আর 3 নম্বর প্রশ্ন আমি কাজ করি আপনার 40 আওয়ার প্রায়, আমার মার কেয়ার করি, কিন্তু আমি কাজ করি, আমি কেয়ার অ্যালাউন্স এটা নিতেছি না, মানে কেয়ার অ্যালাউন্স কাজ করি ইংলিশ 45 ঘন্টা, মার কেয়ার করি করতে জিপির লেটার ওটা আছে আমার সপ্তাহে কন্টিনিউ করি। আর আমি কেয়ার অ্যালাউন্স নিতে আমি 16 ঘন্টার নিচে সামনে খাইতে হয়, আমি তো 40 আওয়ার করি, বুঝছেন? 40 আওয়ার করলে আমার কেয়ার অ্যালাউন্স আমি অ্যাপ্লাই করছি না, আমার কইছে যে জব সেন্টার প্লাস কইছে তুমি 16 ঘন্টার নিচে কাম দেখাইতে দিবা, 16 ঘন্টায় দেখা বলে আমার পয়সা কভার হয় না, লাগিন আমি 40 আওয়ার করি, কিন্তু মার কেয়ার করি আর জিপির লইয়ে যাই, আর একে আমি থাকি সপ্তাহে খাই আমার ডিলিং করি। এখন সেটেলমেন্টের সময় আমার কি কি ডকুমেন্টস সকল সাবমিট করা লাগবে? আচ্ছা, আপনি লাইনে থাকেন, কারণ আপনার প্রশ্নগুলি আমি বলি, আপনি ফোন রাখেন না, কেননা খুব গুরুত্বপূর্ণ জিনিস। প্রথমত আপনি বলছেন সেটেলমেন্ট, আপনি এখন সেটেলমেন্টের জন্য এন্টারটেন হননি, আপনাকে 5 ইয়ার্স কমপ্লিট করতে হবে। 5 ইয়ার্স কমপ্লিট করার পরে তারপর সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করবেন। দ্বিতীয় যে বিষয়টি আপনি বলেছিলেন যে কাজ করা সংক্রান্ত বিষয়ে কিছু উত্তর আমি যখন দেবো আপনাকে, আপনি মনে কষ্ট পেয়ে যেতে পারেন, বাট কষ্ট পেলেও এটি আপনার বেস্ট ইন্টারেস্টকে রক্ষা করবে। আমাদের সিলেটি ভাষায় কথা আছে একটা, যে আগে তিতা পরে মিঠা বালা, আপনার পরে মিঠাটা আপনার পাওয়াটা উচিত। আপনি কিন্তু ডেরিভেটিভ রাইটসে আপনি এখানে থাকার পারমিশন পেয়েছেন, তার মানে ইউ আর দি মেইন কেয়ারার অফ ইউর মাম। আপনি আমাকে এইমাত্র বললেন যে আপনি 40 ঘন্টা কাজ করছেন, তার মানে এটি ফুল টাইম কাজ। যদি কখনো ফর গড সেক, আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ হোমওয়ার্ক যাতে না জানতে পারে, যদি কখনো জানতে পারে যে আপনি আপনার মানে এই ভিসা নিয়ে আপনি 40 ঘন্টা কাজ করছেন আপনি, এবং এটা যদি ওরা জেনে যায়, কারণ আপনাকে ভিসা দেওয়া হয়েছে টু লুক আফটার ইউর মাম। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? আপনি হ্যালো, তো এটা কিন্তু আপনার জন্য মানে মানে একেবারে ম্যাসাকার হয়ে যাবে আপনার লাইফের জন্য। এবং সেটেলমেন্ট যখন আপনি অ্যাপ্লাই করবেন, প্রচুর এই ধরনের কিন্তু মানে ফ্রড অ্যান্ড ডিসেপশন কেসের আন্ডারে ফেলে ওরা কিন্তু ইনভেস্টিগেট করছে, আসলে কি আপনি কাজ করেছিলেন কিনা, আসলে আপনি ফুল টাইম কাজ করেছিলেন কিনা, নাকি আপনার মাকে লুক আফটার করেছেন। এবং এই ফুল টাইম কাজের যে ব্যাকগ্রাউন্ড, আপনি বলেন ইংলিশ কাজ করছেন আপনি, ডেফিনেটলি তাহলে আপনি এনআই পে করছেন আপনি, এবং এনআই যদি পে করে থাকেন আপনি, তাহলে ডিডব্লিউপির কাছ থেকে রেকর্ডগুলি বের করে আপনাকে ইনভেস্টিগেশনে ফেলে দিতে পারে। এ কারণে এখন থেকে আপনাকে জেগে উঠতে হবে। এখন যদি আপনার 2 বছর 3 বছর 4 বছর যদি হয়ে যায়, নেক্সট 1 ইয়ার মেক শিওর মানে ইউ লুক আফটার ইউর হাউস, মানে আপনার ঘরটাকে আপনি ঠিক করবেন। ঠিক করে যখন মানে আপনার 5 ইয়ার্স কমপ্লিট হবে, তখন আপনি সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করবেন, অ্যান্ড দেন আপনার ইনডিফিনিট জন্য আপনি অ্যাপ্লাই করবেন। তবে একটু কেয়ারফুলি হয়ে কাজগুলি করবেন, তাড়াহুড়ো করবেন না। এখন আপনাকে যেহেতু প্রি সেটেলমেন্ট দেওয়া হয়েছে এই কারণে, যখন নাকি ডেরিভেটিভ রাইটসের যারা অ্যাপ্লিকেন্ট ছিলেন ইংল্যান্ডের, এবং জুন 2021-এর পর যাদের মানে এই ইমিগ্রেশন আইনের ভিতরে পরিবর্তন আসার পর আপনাদের কী হবে, এই কারণে নতুন পলিসি আন্ডারে আপনাদেরকে দেওয়া হয়েছিল যে আপনারা সরাসরি প্রি সেটেলমেন্ট সেটেলমেন্ট যখন এই আইনটা শুরু ছিল, প্রি সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনার এখন 5 ইয়ার্স হয়নি, আর 5 ইয়ার্স হয়ে যাওয়ার পর আপনি সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করবেন। এই আইনটি তখন বলবৎ থাকবে প্রভিশনারি পিরিয়ড হিসেবে। আর এর পাশাপাশি আপনি যে B1 টেস্ট আপনার অবশ্যই দিতে হবে, লাইফ ইন দ্য ইউকে টেস্ট আপনাকে অবশ্যই দিতে হবে। ফুল টাইম কাজ করা, আমি কিন্তু আপনাকে আগে থেকেই মানে ওয়েক আপ কল দিচ্ছি, আমি ওয়ার্নিং না, ওয়েক আপ। এই সমস্ত কথা সবসময় চেষ্টা করবেন, এটা যদি কনফিডেন্সিয়াল কথা, টেলিফোনে যদি কথা বলেন, আপনি আপনার নিজের পায়ে ইউ উইল শুট ইউর ওন ফেট, বুঝতে পেরেছেন? আপনি খুব ভেরি কেয়ারফুল। আপনার ডানে বায়ে আশেপাশে আত্মীয় স্বজন আপনি ক্ষতি করে দেবে, ইউ নেভার নো, কেন আমাদের রক্তের ভেতরে মির্জাফরের রক্ত, আমরা আপনারটা খাবো, আপনার বিরুদ্ধে বদনাম খাবো, বুঝতে পেরেছেন? দুটো লাগবে, জি। সেটেলমেন্টের সময় আমি আপনাকে যেটা বলেছি, সেটেলমেন্টের অধীনে যে ইয়াটা লাগবে আমি বলে দিয়েছি আমি আপনাকে, এবং আমি যদি বলে দিয়েছি লাগবে, আপনি এটা করে ফেলেন, আপনার জন্য ইয়া হবে। এবং খালি এই সেটেলমেন্টের জন্য না, ভবিষ্যতে আপনি যখন আবার ইয়ার জন্য অ্যাপ্লাই করবেন, আর কে বলবো তখন লাগবে আপনার, বুঝতে পারছেন? বাট বি ভেরি কেয়ারফুল, ফুল টাইম কাজ করবেন না। যদি আমি কাজ করবেন এটা আপনার বিষয়, বাট আপনাকে মেইন যদি দেখাতে হবে আপনি আপনার মায়ের মেইন কেয়ারার, বি ভেরি কেয়ারফুল হেয়ার, ঠিক আছে? অল দ্য বেস্ট উইশেস। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো।
হ্যালো, আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যালো, ভাইয়া আপনি একটু আপনার টেলিভিশন সাউন্ডটি কমিয়ে দিয়ে টেলিফোনের কাছে এসে একটু জোরে কথা বলুন প্লিজ। জি জি, এখন শোনা যায়? আমি শুনতে পাচ্ছি না, সরি আমি শুনতে পাচ্ছি না। এখন শুনতে পাচ্ছেন? এখন আমি কিছু শুনতে পাচ্ছি না, আপনার সাউন্ডটি কমে গিয়েছে একদম। আমি তো শুনতে পাচ্ছি স্যার, আমি শুনতে পাচ্ছি। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? তাহলে আমরা এই দর্শককে আমরা হারিয়ে ফেলেছি। আপনি আবার চেষ্টা করে থাকুন, আমরা আপনাকে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো তো আমি আলোচনা করতে গিয়ে আমি থেমে গিয়েছিলাম দর্শক প্রশ্নের কারণে, যে আমি দ্বিতীয় লিগ্যাল আপডেট দিতে গিয়ে থেমে গিয়েছিলাম। তৃতীয় যে লিগ্যাল আপডেট সেটি ইউ সেটেলমেন্ট স্কিম সংক্রান্ত বিষয়ে প্রযোজ্য। 30শে সেপ্টেম্বর 2021 সালে এই পলিসিটি এসেছে। এই পলিসিটির অধীনে আপনাদের ভিতরে যারা ইউরোপিয়ান সেটেলমেন্ট স্কিমের অধীনে যারা অ্যাপ্লাই করছেন এবং যারা যে আইফোন অথবা স্মার্টফোন ব্যবহার করে যারা আপনাদের আইডিগুলো আপলোড করতে পারছেন না আপনাদের অ্যাপ্লিকেশনের কনটেক্সটে, তাদের জন্য হোম অফিসের পক্ষ থেকে অনেকগুলো জায়গাতে কতগুলি স্ক্যানিং করার জন্য অফিস খুলেছে। সেই জায়গাগুলোতে গিয়ে আপনারা স্ক্যানিং করার জন্য আপনাদের ডকুমেন্টসগুলি দিতে পারবেন এবং এই স্ক্যানিং করার মাধ্যমে আপনারা আপনাদের ডকুমেন্টসগুলি সাবমিট করলে আপনাদের অ্যাপ্লিকেশন ক্ষেত্রে সিদ্ধান্ত আপনারা পেয়ে যাবেন। আর চতুর্থ যে লিগ্যাল আপডেট সেটি হচ্ছে স্টুডেন্ট স্পন্সর গাইডেন্স সংক্রান্ত বিষয় প্রকাশিত হয়েছে। এটিও 1 অক্টোবর 2021 এবং এই স্টুডেন্ট স্পন্সরগণ তারা কীভাবে স্পন্সর হওয়ার জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করবেন এবং স্পন্সরশিপ পাওয়ার পর তারা কীভাবে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে Tier 4 এর অধীনে তারা স্টুডেন্টস নিয়ে আসবেন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে, Tier 4 না মানে স্টুডেন্ট ক্যাটাগরি, তারা বিভিন্ন দেশ থেকে স্টুডেন্ট নিয়ে আসবেন সেই সংক্রান্ত বিষয়ে একটি গাইডেন্স প্রকাশিত হয়েছে। আর এর পাশাপাশি পঞ্চম যে লিগ্যাল আপডেটটি সেটি করোনা ভাইরাস কোভিড-19 টেম্পোরারি ইউকে রেসিডেন্টদের ক্ষেত্রে এটি প্রযোজ্য এবং 28 সেপ্টেম্বর 2021 এই লিগ্যাল আপডেটটি এসেছে। এই আপডেটের অধীনে করোনা ভাইরাসের কারণে যদি কোনো অ্যাপ্লিকেন্ট ইংল্যান্ডে ভিজিট ভিসা এসে যদি তারা তাদের দেশে যদি ফিরে যেতে না পারেন রেড লিস্টে থাকার কারণে অথবা ইয়েলো লিস্টে থাকার কারণে, তাদের ক্ষেত্রে এই আপডেট প্রযোজ্য। চলে যাচ্ছি সরাসরি দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একটু জোরে কথা বলুন, আমার মনে হয় কন্ট্রোলের দৃষ্টি আকর্ষণ করছি। ইউরোপিয়ানদের যে সেটেলমেন্ট তাদের কি কোনো আপডেট করতে হবে? হোম অফিস থেকে নতুন কোনো আপডেট আসছে? ধন্যবাদ। ইউরোপিয়ান ইউনিয়নের জন্য সেটেলমেন্টের ক্ষেত্রে আপডেট বলতে কোনো কিছু নেই, আগে যেরকম ছিল সেটি এখনো প্রযোজ্য এবং সেটেলমেন্টের ক্ষেত্রে 5 বছর যে আপনারা এখানে আছেন সেই প্রমাণগুলো আপনাদেরকে দিতে হবে, কাজ করলে কাজের প্রমাণ আপনাদেরকে দিতে হবে, ইন্স্যুরেন্সের যে বিষয়গুলো। আমাদের তো সেটেলমেন্ট হয়ে গেছে ভাইয়া, সেটেলমেন্ট হয়ে গেছে, এখন কি আমাদের কোনো আপডেট করতে হবে? আপনাদের সেটেলমেন্ট যদি হয়ে যায়, আপনি কি হোম অফিস থেকে সেটেলমেন্ট ভিসা কি পেয়েছেন আপনারা? জি জি জি। ও তাহলে আপনার ডোন্ট ওয়ারি, ওয়ান্স ইউ আর সেটেলড ইউ হ্যাভ নো প্রবলেম। এটা একদম তাদের ক্ষেত্রে প্রযোজ্য যাদের ক্ষেত্রে আপনার 31 ডিসেম্বর 2020 এর আগে এক ধরনের আইন ছিল, আর আরেকটা হচ্ছে 30 জুন 2021 এর আগে আরেক ধরনের আইন ছিল, এবং এটি হচ্ছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য যে সমস্ত ইউরোপিয়ান নাগরিকগণ 30 জুন 2021 এর আগে প্রি সেটেলমেন্ট অথবা সেটেলমেন্ট স্ট্যাটাসের আন্ডারে যারা অ্যাপ্লাই করতে পারেননি, হ্যালো, তাদের জন্য নতুন আরেকটি যে আপডেট, মানে হয়তোবা আপনি আমাকে এই কনটেক্সটে জিজ্ঞেস করেছিলেন যে 30 জুন 2021 এর পরে কি আর কোনো আইন কি এসছে কিনা ইউরোপিয়ান ইউনিয়ন নাগরিকদের জন্য। হ্যাঁ, 30 জুন 2021 এর পরে কোনো আপডেট আসেনি, আইন আসেনি, তবে যে সমস্ত ইউরোপিয়ান ইউনিয়ন নাগরিকগণ কতগুলি এক্সেপশনাল রিজনসের কারণে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারেননি 30 জুন 2021 এর আগে, তাদেরকে এক্সেপশনাল সার্কামস্ট্যান্সের অধীনে এখনও হোম অফিস তাদের অ্যাপ্লিকেশন গ্রহণ করছে। এগুলো হতে পারে কোভিড-19 এর কারণে তারা হয়তো তাদের দেশে আটকে গিয়েছিলেন, এটি হতে পারে হয়তো তাদের ফ্যামিলিতে কোনো নবাগত সন্তান আসার কারণে তারা এই 30 জুন 2021 এর আগে ইংল্যান্ডে আসতে পারেনি, এরকম অথবা মেডিকেল অথবা ইলনেস অন্য কোনো ডিসেবিলিটি থাকার কারণে তারা 30 জুন 2021 এর আগে তারা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারেননি। এই ধরনের যদি কোনো এক্সেপশনাল গ্রাউন্ডস থেকে থাকে, সেক্ষেত্রে যে সমস্ত ইউরোপিয়ান নাগরিকগণ 30 জুন 2021 এর আগে যারা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারেনি তাদের জন্য এই রাস্তাটি খোলা আছে, আর যাদের সেটেলমেন্ট হয়ে গেছে নো প্রবলেম। আজিজ ভাই, আরেকটা আইন হলো, হ্যালো জি বলুন। জি ভাই, আমার ডিপেন্ডেন্ট হয়ে আসছিলেন উনি, ওনার আসার পরে ওনার বায়োমেট্রিক দেওয়া হয়েছে প্লাস প্রি সেটেল অ্যাপ্লাই হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা বায়োমেট্রিক কার্ডটা পাই নাই। আচ্ছা, এই ব্যাপারে একটু কিছু বলবেন? ডোন্ট অবশ্যই, মানে ইউরোপিয়ান ইউনিয়নের যে আপনার সেটেলমেন্ট প্রি সেটেলমেন্ট স্কিম নিয়ে যারা কাজ করছে, যে ওয়ার্ক টিম কাজ করছে এখন। আচ্ছা ভাইয়া, একটা জিনিস ওই যে যখন অ্যাপ্লিকেশনটা করা হয় না, তখন ওই যে যেটাতে দেখা হয় যে আমার সাথে যে আমি হলাম ইউরোপিয়ান, আমার ডিপেন্ডেন্স, তাই আমার সাথে কি সম্পর্ক? যে অ্যাপ্লিকেশনটা করছিল আর বাইরে দিয়ে করাইছিলাম, সে লেখছে থান, তো এটা কি কোনো
সমস্যা হবে? না, কোনো সমস্যা নেই, কারণ আপনি তো হচ্ছেন স্পন্সর। অনেক সময় মানে ওদের ফর্মের যে রিকোয়ারমেন্টস এবং যে প্রশ্নগুলি করা থাকে এগুলি অনেক সময় মানে দু ধরনের মিনিং করে। আপনি কি সান, আপনার সাইড থেকে আপনি সান, বাট আপনার যে অ্যাপ্লিকেন্টের সাইড থেকে উনি কিন্তু আপনার মাম, বুঝতে পারছেন? কিন্তু আপনি তো স্পন্সর, আপনি সান, তো ওই সাইড থেকে ইউ আর কারেক্ট, কিন্তু অ্যাপ্লিকেন্টের সাইড থেকে এটা একটু ইনকারেক্ট হয়ে যাচ্ছে। অ্যাপ্লিকেন্ট তো আপনার সান না, আপনি হচ্ছেন অ্যাপ্লিকেন্টের সান, কিন্তু অ্যাপ্লিকেন্ট আপনার মাম। তো আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন অন দ্য বেসিস অফ ইউর রিলেশনশিপ, মানে আপনার মায়ের সাথে আপনার সম্পর্কের ভিত্তিতে আপনার মা অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন। সুতরাং এটা এই ধরনের ফান্ডামেন্টাল কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। আর অন্যান্য ইউরোপিয়ান নাগরিকদের ক্ষেত্রে এখন পর্যন্ত আর নতুন কোনো আইন আসেনি। আগে যে আইনগুলি ছিল সেই আইনগুলো এখনো প্রযোজ্য। তো ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তো চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কে বলছেন, কোথা থেকে বলছেন? ভাই আমি লন্ডন থেকে বলছি। জি, খুরশিদ আলম। খুশি ভাই, আপনি প্রশ্ন করুন। জি ভাই, আমি আমার ইটালিয়ান পাসপোর্ট। জি। এবং আমার ছেলে মেয়েও ইটালিয়ান পাসপোর্ট। এদের অলরেডি ইউ সেটেলমেন্ট হয়ে গেছে। এখন আমি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে চাইতেছি আর কি, আমার ছেলে মেয়েদের জন্য আর কি। আমরা নিতেছি না আর কি ছেলে মেয়ে। একটু আপনাকে থামিয়ে কথা বলছি। কি লাগবে এখানে? একটু থামিয়ে কথা বলছি। আপনার কি প্রি সেটেলমেন্ট হয়েছে নাকি সেটেলমেন্ট হয়েছে? প্রি সেটেলমেন্ট। ইউ সেটেলমেন্ট। আচ্ছা, আপনার টোটাল কত বছর ইংল্যান্ডে ছিলেন আপনি? আমার 7 বছর চলতেছে। 7 বছর চলছে। ও, তাহলে তো আপনি সেটেল স্ট্যাটাসের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। একইভাবে আপনার ইউরোপিয়ান ইউনিয়নের যে রেগুলেশনসের আন্ডারে যে প্রি সেটেল এবং সেটেল স্ট্যাটাসের জন্য অনলাইনে যে ইয়াটি রয়েছে, ওখানে আপনাদের এই অনলাইনে ঢুকে ওদের লিঙ্কে গিয়ে আপনাকে এই অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করতে হবে। আপনার কজন বাচ্চা বললেন? 2 বাচ্চা। আপনি এবং আপনার ওয়াইফ সহ 4 জন? না, 4 জন। আমরা 2 জন করবো আর কি, ছেলের আর মেয়ের। আমরা করবো না আর কি। আপনারা করবেন না, নো প্রবলেম। এখন আপনার ছেলে আপনার মেয়ে এদের যদি ক্রাইটেরিয়া স্যাটিসফাই হয়ে যায়, এরা নিজেরা অ্যাপ্লাই, আপনি ওনাদের জন্য ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লাই করতে পারবেন আপনি। এবং সেক্ষেত্রে অবশ্যই মানে যেহেতু ওরা ব্রিটিশ সিটিজেন, ইউরোপিয়ান সিটিজেন, এবং কোন ক্যাটাগরিতে ওরা ইউরোপ থেকে ইংল্যান্ডে প্রবেশ করেছিল সেই যে ভিসাগুলো আপনারা পেয়েছিলেন সেগুলির প্রমাণ, তারপর ওরা যে কন্টিনিউয়াসলি 7 ইয়ার্স ইংল্যান্ডে ছিল সেই 7 ইয়ার্সের ডকুমেন্টসগুলোর প্রমাণ, স্কুলের লেটার, জিপির লেটার, তারপর অন্যান্য ওরা যে এখন আপনাদের ডিপেন্ডেন্ট, এই বিষয়গুলি আপনাকে, এবং আপনাদের ম্যারেজ সার্টিফিকেট, বাচ্চাদের বার্থ সার্টিফিকেট, ওদের পাসপোর্ট যতগুলি আছে, ওদের বায়োমেট্রিক কার্ড যদি দেওয়া হয়ে থাকে সেই বায়োমেট্রিক কার্ডগুলো, এই সবগুলো আপনাকে স্ক্যান করে অনলাইনে সাবমিট করতে হবে। আচ্ছা আচ্ছা। এবং এটা নিজেরা অনলাইনে সাবমিট করলে হবে না? হ্যাঁ, যদি আপনি মানে লয়ার, মানে কি লয়ার হচ্ছে রিপ্রেজেন্টেটিভ, মানে ওরা আপনার পক্ষ থেকে আপনার জন্য কথা বলবে, এবং যে বিষয়টা আপনি বই পড়ে জানতে পারবেন, এবং জেনে আপনি যদি মনে করেন যে আপনার এখানে কম্পিটেন্স না থাকার কারণে আপনি এটা করতে গেলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, সে কারণেই এক্সপার্টিস লয়ারদের আপনি সাপোর্ট নিতে পারেন। আপনি বুঝতে পেরেছেন? তো অনুরূপভাবে আপনি যদি মানে ইমিগ্রেশন রুলসগুলো আপনার অনলাইনে আছে, আপনি যদি পড়ে দেখেন সিস্টেমটা কি, আপনি পড়ে দেখে আপনি যদি মনে করেন যে আপনি কম্পিটেন্ট, আপনি পারবেন, দেন ইউ ক্যান মুভ ফরওয়ার্ড। আপনি যদি মনে করেন যে আপনি পারছেন না, এটা আপনার জন্য একটু কষ্টকর হয়ে যাবে, দেন ইউ ক্যান গেট দ্য এইড ফ্রম দ্য লয়ার্স। আপনি দু ধরনের সাপোর্টে আপনি এগিয়ে যেতে পারেন। তবে আইনগুলো একেবারেই মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অনলাইনে গেলে আপনি দেখতে পাবেন, আপনি সিস্টেমটা অনলাইনে আপনার দেওয়া আছে, আপনি সিস্টেম বুঝতে পারেন, দেন ইউ ক্যান সাবমিট ইয়োরসেলফ। আমি দুভাবে আপনাকে বলে দিলাম। আর যদি কোনো ডিফিকাল্টিস ফেস করেন, আমাদের অনলাইন আমাদের শোতে ফোন দিয়েও আপনি জেনে নিতে পারবেন যে আপনি কিভাবে কি করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই? হ্যাঁ, ওকে ভাই, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম স্যার। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আমি একটু বিনীতভাবে সমস্ত দর্শক এবং আপনাকে অনুরোধ করছি, আপনি কাইন্ডলি ধরেন মোবাইলে ফোন দিচ্ছেন, দূরে না রেখে একটু কাছে এনে এভাবে আমার সাথে কথা বলুন। আমার কাছে স্যার, আমি তো কাছে কথা বলতেছি আমার মোবাইলের মধ্যে। মানে আমার কানে শুনতে একটু সমস্যা হয়, যে কারণে আপনাকে রিকোয়েস্ট করলাম। জি বলুন স্যার। আমার প্রশ্নটা হচ্ছে যে এখন কিন্তু মাচ বেটার। আমার মেয়ে হচ্ছে, আমি সেটেলমেন্ট নিচ্ছি আমি। না, তো আমার মেয়ে গত বছর ডিসেম্বরের 7 তারিখ দিচ্ছে। তো এখন আমার মেয়ের জন্য কি করতে হবে? আমি কিচ্ছু শুনতে পাইনি, কারণ সমস্ত লাইন ভেঙে গিয়েছিল। আপনি কথা বলার সময় একটু আস্তে আস্তে মোবাইলের কাছে এনে, খুব কাছে না, কাছে এনে যদি বলেন আপনি। আমি ইউ সেটেলমেন্টে আছি, সেটেলমেন্ট নিচ্ছি আমি। ভেঙে যাচ্ছে ভাই। আপনি অ্যাটলিস্ট এই পরিমাণ গ্যাপ রাখবেন, গ্যাপ রেখে কথা বলুন, এই কলম গ্যাপ। জি বলুন।
আমরা এই দর্শক হারিয়ে ফেলেছি। অন্যান্য দর্শকদের উদ্দেশ্যে আমি বিনীতভাবে আমি অনুরোধ করছি, আপনারা যখন আমাদেরকে টেলিফোন করবেন কাইন্ডলি দয়া করে আপনাদের টেলিফোন আপনার মুখে কাছে নিয়ে আসবেন, একদম এত কাছে আনবেন না যে কাছে আনলে আপনাদের সাউন্ড ভিতরে ঢুকে যাবে, আমি শুনতে পাবো না। মানে কাছে, মানে ডিস্টেন্সটা হবে সেফ ডিস্টেন্স, এভাবে রেখে কথা বলবেন। ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। আমি এই দর্শক হারিয়ে ফেলেছি। আর যে দর্শক একটু আগে আমাকে ফোন দিয়েছিলেন তাকে বিনীতভাবে আবার অনুরোধ করছি, আপনি চেষ্টা করুন আপনি আমাদের সাথে আবার যদি ফিরে আসেন, আমরা আপনাকে নিয়ে আসবো আমাদের সাথে ইনশাল্লাহ। তো আমি এই দ্বিতীয় যে এপিসোডটি শুরু করার সময় আমি বলেছিলাম যে আমি 8টি লিগাল আপডেট নিয়ে এসেছিলাম আমি। তো পঞ্চম যে লিগাল আপডেটটি সেটি করোনা ভাইরাস কোভিড-19 টেম্পোরারি ইউকে রেসিডেন্টদের ক্ষেত্রে প্রযোজ্য। এই আপডেটটি এসেছিল 28 সেপ্টেম্বর 2021-এ। এই আপডেটটির অধীনে যে সমস্ত মাইগ্রেন্ট যারা টেম্পোরারি পারমিশন নিয়ে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে ইংল্যান্ডে প্রবেশ করেছেন এবং ইংল্যান্ডে প্রবেশ করার পর যারা ইংল্যান্ডের বাইরে যেতে পারছেন না, তাদের দেশগুলোতে ফিরে যেতে পারছেন না, হয়তোবা তাদের দেশগুলো রেড লিস্টেড কান্ট্রিতে রয়েছে অথবা অ্যাম্বার লিস্টেড কান্ট্রিতে রয়েছে, এমনকি গ্রিন লিস্টেড অবস্থায় রয়েছে, কিন্তু ট্রাভেল রেস্ট্রিকশনসগুলো থাকার কারণে অথবা যখন তারা তাদের দেশে ফিরে যাবেন যে রেস্ট্রিকশনসগুলো কোয়ারেন্টাইন করার যে বিষয়গুলো এই সংক্রান্ত বিষয়ে যদি ওভার সাবস্ক্রাইব যদি হয়ে থাকে, এই ধরনের ক্যাটাগরিতে কিছু কিছু অ্যাপ্লিকেন্ট এখনও ইংল্যান্ড থেকেই এক্সটেনশন করার জন্য এই টেম্পোরারি যারা মাইগ্রেন্ট রয়েছে তারা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। এখনও হোম অফিসের পক্ষ থেকে এই সংক্রান্ত বিষয়ে পারমিশন দেওয়া হচ্ছে, তাদের ভিসাগুলোকে এক্সটেনশন করে দেওয়া হচ্ছে আন্ডার দ্য এক্সেপশনস অফ এক্সেপশনাল ক্যাটাগরিতে। আর এছাড়াও ইংল্যান্ডের বাইরে যে সমস্ত টেম্পোরারি মাইগ্রেন্টগণ ইংল্যান্ডের অন্যান্য দেশ থেকে যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান থেকে যারা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলেন এবং করোনা ভাইরাস হয়ে যাওয়ার পর এবং করোনা ভাইরাস চলাকালীন সময়ে যে ট্রাভেল রেস্ট্রিকশনসগুলো ছিল বিগত কয়েক মাসে, যারা ইংল্যান্ডে প্রবেশ করতে পারেননি তারাও কিন্তু এই পলিসিটির অধীনে অ্যাপ্লাই করে যে মাসগুলো তারা ইংল্যান্ডের যে 6 মাসের যে ভিসা থেকে থাকে 6 মাস থেকে 3 মাস যদি তাদের পার হয়ে যায় অথবা সম্পূর্ণ ভিসার মেয়াদ যদি পার হয়ে যায়, তারা পুনরায় অ্যাপ্লাই করে আসতে পারে ভিজিট ভিসাতে। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি একটা কোয়েশ্চেন করতে চাচ্ছি। প্লিজ বলুন। আমার ওয়াইফের এক্সটেনশনের জন্য অ্যাপ্লিকেশন করব। এটা কোন ক্যাটাগরিতে? নেক্সট ইয়ার অক্টোবরে। এটা কি আপনার ডিপেন্ডেন্ট হিসেবে নাকি স্পাউস ভিসা? স্পাউস, জি জি বলুন। জি, তো আমি তো এখন আসি নেক্সট অক্টোবরে হলো অ্যাপ্লিকেশনের সময়। নেক্সট অক্টোবর মানে কি এই অক্টোবর নাকি 2022-তে? 2022-তে। আচ্ছা, জি। তো আমি এখন তো ইউনিভার্সিটি ক্রেডিটে আসছি আর কি। এখন যদি আমরা দুইজনে কাজ দেখানো হয়, বেনিফিটে কিছু এফেক্ট হবে না একবারে কেটে দেবে, এটা জানতে চাচ্ছি। আচ্ছা, অবশ্যই যদি দুজনে কাজ করেন এবং 16 ঘন্টার উপরে যদি হয়ে যায় এবং যে থ্রেশহোল্ড ইনকাম থ্রেশহোল্ডটি সেটির উপরে যদি হয়ে যায়, অবশ্যই আপনাদের ইউনিভার্সাল ক্রেডিটে এটা ইম্প্যাক্ট ফেলবে। এবং সাধারণত হোম অফিসের পক্ষ থেকে দেখা হয় যে যখন উনি এক্সটেনশন করার জন্য অ্যাপ্লাই করবেন, সেই এক্সটেনশন করার 6 মাস আগে ওনার কী ছিল, আপনি যদি এখন থেকে এটা অক্টোবর 2021, আপনার 2022 অক্টোবর আসার আগে সাধারণত আপনাকে যে কাজটি করতে হবে থ্রুআউট দ্য হোল 5 ইয়ার্স আপনাকে কাজ করে যেতে হবে আপনার ওয়াইফের ইনডিপেন্ডেন্টের জন্য। কিন্তু হোম অফিসের প্রেসক্রাইব গাইডেন্স বলা হচ্ছে জাস্ট 6 মাসের ইনকাম ওরা দেখবে। তার মানে আপনি যখন অক্টোবর 2022-তে আপনার ওয়াইফের যখন 5 ইয়ার্স কমপ্লিট হয়ে যাবে অথবা 2.5 বছর কমপ্লিট হবে, আপনি তো এক্সটেনশন করার জন্য অ্যাপ্লাই করবেন, তাই না? এক্সটেনশন, হ্যাঁ। তো 2022-তে যখন আপনার ওয়াইফের আসবে, তাহলে গনে গনে সেপ্টেম্বর, অগাস্ট, জুন, জুলাই, জুন, মার্চ, এপ্রিল, এভাবে যদি আপনি এপ্রিল, মার্চ এভাবে করে ফেব্রুয়ারি থেকে যদি টার্গেট করেন, ফেব্রুয়ারি থেকে অক্টোবর, ফেব্রুয়ারিতে গিয়ে আপনার ইউনিভার্সিটি ক্রেডিটটা বন্ধ করে দিলেন, ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত আপনি যদি আপনার ফুল টাইম কাজ যদি করে যান, সেক্ষেত্রে আপনার ওয়াইফের অ্যাপ্লিকেশনের উপর কোনো ইম্প্যাক্ট ফেলবে না। আর আপনি যদি এখন যদি আপনি এবং আপনার ওয়াইফ যদি দুজনেই কাজ করেন এবং যে থ্রেশহোল্ডের উপর যদি আপনাদের ইনকাম চলে আসে, তাহলে অবশ্যই আপনাদের ইউনিভার্সাল ক্রেডিট উপর ইম্প্যাক্ট ফেলবে এবং আপনাদের বেনিফিট বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। নো প্রবলেম, বি ভেরি কেয়ারফুল। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কে বলছেন, কোথা থেকে বলছেন? আব্দুল, আমি বলতেছি লুটন থেকে। ভাই আপনার প্রশ্ন করুন প্লিজ। আমি নন ইউ, বাট আমার ইউ ডিপেন্ডেন্ট আমার আব্বুর উপরে। তো আমার প্রি সেটেল হয়ে গেছে, তো সেটেলমেন্ট হবে এই মার্চে।
তো আমি জানতে চাইতেছি যে লাইক আমার কি কি করতে হবে। আমি প্রথমে যখন আসছিলাম তখন 1 বছরের মতো আমি কি কাজ করছি ফুল টাইম, এরপরে বাদ দিয়ে দিছি। আমাকে একজন বলছিল যে না কাজ করার জন্য, কারণ আমার 21 এর উপরে বয়স হয়ে গেছে, আমার এখন 24 চলতেছে। তো আমি জানতে চাইছিলাম যে কি করলে কি কি লাগবে, বা আমি যিনি আপনাকে আগে অ্যাড্রেস করেছিলেন, আমি আপনাকে এই প্রশ্ন জিজ্ঞেস করে যাচ্ছিলাম যে আপনার বয়স কত এখন। আপনার বয়স যদি অ্যাবাভ 21 হয়ে যায় তাহলে কিন্তু আপনি অ্যাডাল্ট, কিন্তু অ্যাডাল্ট হলে কিন্তু আপনাকে দেওয়া হয়েছিল আপনার বাবার ডিপেন্ডেন্ট হিসেবে, তাই না? তো যখন আপনি সেটেলমেন্ট করার জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনাকে দেখাতে হবে যে যেই সার্কামস্টান্সেস আপনাদের ছিল যখন আপনাকে পারমিশন দেওয়া হয়েছে ইংল্যান্ডে থাকার জন্য, সেই একই সার্কামস্টান্সেস আর স্টিল প্রিভেলিং। এবং নাম্বার 1 যদিও নাম্বার 2 যদিও আপনার এজ 21 হয়ে গেছে, আপনাকে দেখাতে হবে যে আপনি ইউ আর স্টিল ডিপেন্ডেন্ট আপন ইউর ড্যাড, এটা আপনাকে শো করতে হবে। এবং ইউ আর নট লিডিং অ্যান ইন্ডিপেন্ডেন্ট লাইফ, এটা আপনাকে শো করতে হবে যে আপনি ইন্ডিপেন্ডেন্ট কোন লাইফ লিড করছেন না। আপনার বাবা যে বাসায় থাকেন সেই বাবার বাসার বাইরে গিয়ে অন্য কোনো থার্ড কোনো অ্যাড্রেসে আপনি বসবাস করছেন না, এই জিনিসগুলো আপনাকে এস্টাবলিশ করতে হবে। আর এছাড়া অন্যান্য যাবতীয় ডকুমেন্টস আপনাদের যা ছিল 5 বছর আগে অ্যাপ্লাই করার আগে যে ডকুমেন্টসগুলো আপনারা দিয়েছিলেন এবং বিগত 5 বছরে থাকাকালীন সময় যে ডকুমেন্টসগুলি আপনার জমা হয়েছে সবগুলি প্রুফ হিসেবে সাবমিট করবেন, যে টু এস্টাবলিশ ইউর লাইফ উইথ ইউর ড্যাড, দ্যাট ইউ আর স্টিল ডিপেন্ডেন্ট উইথ দ্য সাপোর্ট অফ ইউর ড্যাড। ঠিক আছে? ওকে, আমি ভেরি সিম্পল বলতে চাইছিলাম যে আমি কি কাজ করতে পারবো লাইক পার্ট টাইম? এখন কাজ করার অর্থ এই না যে আপনি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছেন, আপনি কাজ করতে পারবেন। আপনি কেন কাজ করতে পারবেন? কাজ করতে পারবেন আপনি, বাট আপনি দেখাবেন যে মানে আপনি ডিপেন্ডেন্ট আপনার। তবে যদি দুটো দেখেন যে ফাইন্যান্সিয়ালি এবং ফ্রম অল আদার সাইড ইউ আর ডিপেন্ডেন্ট আপন ইউর ড্যাড, ইট উইল বি ইভেন বেটার। কাজ যদি করেন অল্প 16 ঘন্টা কাজ করলেন, 15 ঘন্টা কাজ করলেন, ফুল টাইমে যদি এখন আমি ফুল টাইম স্টুডেন্ট ছিলাম, তো এই জন্য আমি আর কাজ করি নাই, কাজ দেখাই না। গুড, তাহলে ফুল টাইম স্টুডেন্ট থেকে থাকলে আপনার গত 4-5 বছরের স্টুডেন্ট হিসেবে আপনার যে এভিডেন্সগুলো সেগুলো আপনি শো করতে হবে। আর স্টুডেন্টদের জন্য কিন্তু আপনার একটি ইন্স্যুরেন্স করতে হয়, সেই ইন্স্যুরেন্সগুলো আপনাকে সাবমিট করতে হবে, নয়তো কিন্তু আপনার খুব মানে সমস্যা হয়ে যাবে। কি ইন্স্যুরেন্স? সরি अगेन। ইউরোপিয়ান ইউনিয়ন যারা মাইগ্রেন্ট যারা এখানে কাজ করছেন অথবা যারা স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য একটা ইন্স্যুরেন্স এখানে অ্যাপ্লিকেবল, এবং ও আচ্ছা, ওকে। এটা তো আপনার জানা থাকার কথা, কেননা আপনারা যারা মাইগ্রেন্ট, আমরা সবসময় আমাদের শো থেকে এই ক্ষেত্রে আপনাদেরকে সবসময় অ্যাওয়ারনেস ক্রিয়েট করে থাকি। এখন প্রচুর ইউরোপিয়ান মাইগ্রেন্টদের ক্ষেত্রে ফ্রড রিসেপশনের কেস হচ্ছে, এবং বিগত বছরগুলোতে কেউ কি কাজ করেছে কিনা, কেউ বেনিফিট ক্লেম করেছে কিনা কাজ করার পাশাপাশি, অথবা মিথ্যে কথা বলে কেউ বেনিফিট ক্লেম করেছে কিনা, এই ধরনের কথা বলে কিন্তু প্রচুর অ্যাপ্লিকেশন কিন্তু আপনার সেটেলমেন্টের ক্ষেত্রে আটকে দিচ্ছে, এবং এই ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হবে আপনাদেরকে। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, ঠিক আছে। আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়ে গেছেন। চলে যাচ্ছে পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আমরা সেই দর্শক হারিয়ে ফেলেছি, চলে যাচ্ছি পরবর্তী দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম স্যার। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি পর্তুগিজ ন্যাশনালিটি, হ্যাঁ, আমি আমার প্রি সেটেলমেন্ট আছে, তো আমি এখানে প্রায় 2 বছর মধ্যে কাজ করি। আমার একটা বাচ্চা হয়েছে। আপনি আরেকবার বলবেন, আপনি কি আরেকবার বলুন, আমি শুনতে পাই, আরেকবার বলুন কাইন্ডলি। জি, আমি পর্তুগিজ ন্যাশনালিটি, হ্যাঁ, আমার প্রি সেটেলমেন্ট আছে। তো আমি গত ডিসেম্বরে আমার একটা বাচ্চা হয়েছে, গত ডিসেম্বরের 7 তারিখ, হ্যাঁ। তো এখন আমার বাচ্চার জন্য এখানে কিছু করতে হবে কিনা, কোনো ফ্রি সেটেলমেন্ট নিতে হবে কিনা, বা আমি চাইতেছি ইউকের বাইরে যেতে, একটু বাংলাদেশ যেতে, তো আসার সময় তখন তার কোনো প্রবলেম হবে কিনা? কারণ অবশ্যই আপনার সমস্যা হবে, কেননা আপনি প্রি সেটেলড স্ট্যাটাসে আছেন। আপনি ইমিডিয়েটলি আপনার বাচ্চার জন্য যে কাজটি করবেন, আপনি পর্তুগিজ একটি পাসপোর্ট খুলে ফেলবেন, খুলে পর্তুগিজ পাসপোর্ট আছে। আচ্ছা, তাহলে আপনাকে ওই যে প্রি সেটেল এবং সেটেল স্ট্যাটাসের যে হোম অফিসের ওয়েব পেজ আছে সেখানে যেতে হবে। গিয়ে আমি অ্যাপ্লাই করছি স্যার, এখানে থাকে, আমাকে বলছে যে তুমি কেন লেট হইছো, ঠিক আছে, আমাকে বলছে তুমি কেন এখানে অপশন ছিল যে তুমি প্রি সেটেলমেন্ট অ্যাপ্লাই করছো, কেন লেট হচ্ছে কেন? তো আমি বললাম যে দেখাইছি যে আমার বাচ্চা, আমি একটা ডিসচার্জ লেটার, হসপিটালের ডিসচার্জ লেটার দিছি। এটাই ওয়ান অফ দ্য এক্সেপশনস, যে কারণে আপনি বোধহয় এই অ্যাপ্লিকেশনটা করছেন আপনি জুন 2021 এর পরে করেছেন, তাই তো? জি, এটাই ওয়ান অফ দ্য এক্সেপশনস। ডোন্ট ওয়ারি, আপনার বাচ্চাকে ওরা পারমিশন দিয়ে দেবে। এখন কি বার্থ সার্টিফিকেট পাঠাতে? আমি কার্ড পাঠাই না, আমাকে বলছে কার্ডটা পাঠানোর জন্য অমুক বিষয়ে আমি 100% আপনাকে পাঠাতেই হবে। এটা আপনার ক্ষেত্রে এরকম ক্ষতি করবে না আপনাকে। না, এখানে ওনারা বলছে যে কোনো এক্সট্রা যদি কোনো ডকুমেন্টস পাঠাই তাহলে তারা এটা লং প্রসেসে নিয়ে যাবে, এরকম একটা লেখা লাগছে।
এখন আপনি যদি এভাবে যদি মানে আগভাবে যদি চিন্তা করেন তাহলে কিন্তু আপনি কোনো স্টেপ নিতে পারবেন না আপনি, কারণ এখন ইউরোপিয়ান মাইগ্রেন্টের যে কেসগুলোর ক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম কেসগুলোর ক্ষেত্রে ডিলে হচ্ছে, কেন প্রচুর ব্যাকলগ জমে গিয়েছে, লাখ লাখ অ্যাপ্লিকেশন পড়েছে, 5 লাখ অলমোস্ট এখানে থ্যাংক ইউ স্যার। তাহলে স্যার আরেকটা কোশ্চেন স্যার, সেকেন্ড কোশ্চেন হচ্ছে স্যার আমার বাবা মার জন্য অ্যাপ্লাই করছি, তো তাদের ভিসাটা এখনো হয় নাই। তো এখন আমার এক্সটেন্ডেড ফ্যামিলি যারা আছে, ধরেন আমার কি বলে আমার ছোট ভাই, আমার ছোট বোন, ঠিক আছে, একটার বয়স হচ্ছে আন্ডার 18 আর একটার বয়স হচ্ছে ওভার 21, তো তাদের জন্য কি এখানে অ্যাপ্লাই করতে পারবো নাকি? আপনি পারবেন না, ভাই বোনদের পারবেন না, এটা বন্ধ হয়ে গেছে ডিসেম্বর 2021 এটা বন্ধ হয়ে গেছে, সরি। তাহলে বাবা মার তো হবে না? হ্যাঁ, খালি বাবা মা ডাইরেক্ট ফ্যামিলি মেম্বারস এটা খেলে হবে। জি জি, বাবা মাটা অ্যাপ্লাই করছি স্যার, কিন্তু আনফরচুনেটলি একবার রিজেক্ট করছে, আবার অ্যাপ্লাই করছি, জি এখনো রেজাল্ট দেয় নাই। নো প্রবলেম, আপনার যে কারণে রিফিউজ করেছিল সেই কারণগুলি যদি উত্তর দিয়ে যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন তাহলে ইনশাআল্লাহ আমি আশা করি পেয়ে যাবেন। আর যদি না যদি পান, ওরা আপনার বাবা মাকে অ্যাপিল রাইটস দেবে, সেই অ্যাপিল করে ফাইট করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। এই ছিল আজকের অনুষ্ঠানের সর্বশেষ দর্শক প্রশ্ন। আমরা আলোচনা করতে করতে ছোট একটি বিজ্ঞাপন বিরতি দ্বার প্রান্তে এসেছি। অন্যান্য দর্শকদের উদ্দেশ্যে বলছি, যারা গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কোথাও যাবেন না, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন, আইন অধিকার এই অনুষ্ঠানের সাথে থাকুন, মুহিত খান আমার সাথে থাকুন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা আরেকবার। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের অতি জনপ্রিয় অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠানকে সাথে নিয়ে। বিজ্ঞাপন বিরতির পূর্বে আমরা বিভিন্ন দর্শক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছিলাম। বিজ্ঞাপন বিরতির পর্যায়ে আমাদের সেই উদ্যোগটি অব্যাহত থাকবে। যে সমস্ত দর্শক আমাদের প্রশ্ন করবেন তাদের উদ্দেশ্যে দুটো অনুরোধ করছি। প্রথমত, আমাদেরকে প্রশ্ন করার সময় আপনাদের প্রশ্নগুলো সংক্ষিপ্ত করে এবং গুছিয়ে করবেন, এবং দ্বিতীয়ত আপনাদের প্রশ্নগুলো করার সময় আপনাদের টেলিফোনের কাছে এসে টেলিভিশন বন্ধ করে আপনাদের প্রশ্নগুলো আমাদেরকে জিজ্ঞেস করবেন। তো বিজ্ঞাপন বিরতিতে যাবার পূর্বে প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে আমি 8টি গুরুত্বপূর্ণ লিগ্যাল আপডেটগুলো বলতে গিয়ে পঞ্চম লিগ্যাল আপডেটসটি প্রকাশ করতে গিয়ে থেমে গিয়েছিলাম। ষষ্ঠ যে লিগ্যাল আপডেটটি সেটি প্রযোজ্য হচ্ছে পোলট্রি ওয়ার্কার্সদের জন্য। 26 সেপ্টেম্বর 2021-এ এই আপডেটটি এসেছে। বলা হয়েছে ক্রিসমাস যে সামনে আসছে এবং কোভিড-19-এর পরবর্তীতে এবং ব্রেক্সিটের পরবর্তী পর্যায়ে আমাদের যুক্তরাজ্যের পোলট্রি ফার্মে যে সমস্ত ক্রাইসিস দেখা দিয়েছে, এই ক্রাইসিসটি দূর করার জন্য অক্টোবর 2021 থেকে 24 ডিসেম্বর 2021 পর্যন্ত এই সময়ের জন্য শর্ট কতগুলি ভিসা প্রদান করা হবে। 5,000 ভিসা প্রদান করা হবে, যারা 5,500টি ভিসা প্রদান করা হবে পোলট্রি ওয়ার্কার্সদের জন্য, আর 5,000 ভিসা দেওয়া হবে HGV ড্রাইভারদের জন্য। যে পেট্রোল ক্রাইসিস আমরা ফেস করছি আমরা, এবং এই পেট্রোল ক্রাইসিসকে দূর করার জন্য চলে যাচ্ছি। আমি আপডেটস দিতে গিয়ে আবার দর্শকদের প্রশ্নের বন্যাতে আমি হারিয়ে গিয়েছি। চলে যাচ্ছি দর্শক প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কে বলছেন, কোথা থেকে বলছেন? ভাই আমি করিম বলছি, আমি ইয়ে থেকে, লন্ডন থেকে। থ্যাংক ইউ ভাই, একটু উচ্চ কণ্ঠে কথা বললে আমি কৃতজ্ঞ হব। হ্যাঁ, আমি লন্ডন থেকে বলছি। জি হ্যাঁ, করিম বলছি। জি ভাই, আমার প্রশ্ন হলো কি, আমার মেয়ে, হ্যালো, আমার মেয়ে বিয়ে দিয়েছি, মনে করেন এই 18 বছর হয়ে গেছে, গত 2 মাস হয়ে গেছে আমার মেয়ে বিয়ে দিয়েছি বাংলাদেশে, ছেলে হলো বাংলাদেশে। তারাই দুজন স্টুডেন্ট। আমার মেয়ে এখানে পার্মানেন্ট রেসিডেন্ট, ইটালিয়ান। আপনার মেয়ে এখানে রেসিডেন্ট, তাই না? এখানে পার্মানেন্ট রেসিডেন্ট। জি 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 জি, পার্মানেন্ট সেটেল স্ট্যাটাস। জি জি, সেটেল স্ট্যাটাস। জি 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 হ্যাঁ। তো এখন আমার মেয়ে ওই তার আমার জামাইকে আনতে গেলে কিভাবে কি করতে হবে, তার কোনো স্টুডেন্ট লেখাপড়ার উপরে প্রভাব পড়বে কিনা আমার মেয়ের, এটা কি একটু বোঝাই বলবেন? জি, এখন আপনার মেয়ে তো ইংল্যান্ডে সেটেল স্ট্যাটাস আছে, তাই না? আপনি বিয়ে কবে করেছিলেন উনি? এই তো বিয়ে হলো আপনার 3 মাস হয়ে গেছে। 3 মাস হয়েছে। তাহলে আমরা এখন অক্টোবরে, সেপ্টেম্বর, অগাস্ট, জুলাইতে করেছেন, তাই তো? জি জি জি। তাহলে যে আইনটি ছিল, মানে যে আইনের অধীনে আপনার মেয়ে বাংলাদেশ থেকে প্রি সেটেল অথবা সেটেল স্ট্যাটাসে যে আনতে পারতেন, সেই বিষয়টি কিন্তু এখন প্রযোজ্য হবে না। আপনি সেটি জানেন? না না। এখন তার কারণ হচ্ছে আইনটির মেয়াদ পার হয়ে গিয়েছে। এখন আপনার মেয়ে এবং আপনাদের FM মানে ফ্যামিলি মাইগ্রেশনের অধীনে ইউরোপিয়ান ইউনিয়নের নাগরিকদের যদি হাজব্যান্ড ওয়াইফকে বাংলাদেশ থেকে আনতে হয়, ওই আইনটি আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যদিও আপনার মেয়ের আগের ইউরোপিয়ান ইউনিয়ন ক্যাটাগরিতে আপনার মেয়ে ইংল্যান্ডে বসবাস করতেন, এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনার মেয়ের হাজব্যান্ডকে বাংলাদেশ থেকে আনার জন্য
অবশ্যই ওনার যে মিনিমাম আর্নিং 18,600 পাউন্ড দেখাতে হবে যদি ইমিগ্রেশন রুলসের অধীনে আপনি নিয়ে আসতে চান, এবং সেক্ষেত্রে ওনাকে 6 মাসের আর্নিং দেখাতে হবে। এখন এই আইনটি আর আগের মতো নেই যে ইউরোপিয়ান নাগরিক এখানে সেটেলড এবং ইউরোপিয়ান লতে ওনার হাজবেন্ডকে নিয়ে আসবে। এই বিষয়টি এই কারণেই প্রি সেটেল এবং প্রি সেটেল স্ট্যাটাস এই সংক্রান্ত আইনটি ওরা তৈরি করেছিল, রেগুলেশনস নিয়ে এসেছিল, যে রেগুলেশনটি আপনার পার হয়ে গেছে 30th of June 2021-এ। এবং তারপর এক্সেপশনাল কোনো গ্রাউন্ডে যদি থেকে থাকে সেই এক্সেপশনাল গ্রাউন্ডেও কিন্তু মানে আফটার দি এক্সপায়ারি অফ 30th of June 2021-এর অধীনেও আপনারা কিন্তু এই ডেটে পার হয়ে যাওয়ার পরেও কিন্তু ইউরোপিয়ান নাগরিকগণ যদি মনে করেন এক্সেপশনাল কোনো গ্রাউন্ড রয়েছে, মেডিকেল কোনো গ্রাউন্ড, ফিজিক্যাল হেলথ সংক্রান্ত কোনো গ্রাউন্ড, অথবা ইলনেস, চিলড্রেন্স বার্থ, এই সংক্রান্ত কোনো গ্রাউন্ড যদি থেকে থাকে, সেই ক্ষেত্রে এক্সেপশনাল গ্রাউন্ডে ইউরোপিয়ান ইউনিয়ন নাগরিকগণ এখনও 30 জুন 2021 পার হয়ে যাওয়ার পরেও তারা অ্যাপ্লাই করতে পারবেন প্রি সেটেলমেন্ট এবং সেটেলমেন্ট স্ট্যাটাসের অধীনে। কিন্তু আপনার মেয়ে কিন্তু কোনো ক্যাটাগরিতে পড়ছে না, কারণ আপনার মেয়ে বিয়ে করেছেন অগাস্টে, রিলেশনশিপ কিন্তু আপনার ইয়ার আগে কিন্তু স্টার্ট হয়নি। আইনটি মানে মেয়াদ পার হয়ে যাওয়ার কার্যকরী হওয়ার আগে আইনটি আপনার মেয়ে এবং আপনার মেয়ের জামাই এদের রিলেশনশিপ স্টাবলিশ হয়নি। এদের রিলেশন যদি অগাস্টে স্টাবলিশ হয়ে থাকে, সেক্ষেত্রে আনফর্চুনেটলি আমার পক্ষ থেকে আমার মনে হচ্ছে বেস্ট অ্যাডভাইস হবে যে আপনি ইমিগ্রেশন রুলসের অধীনে আপনার মেয়েকে অ্যাপ্লাই করতে হবে, আপনার মেয়েকে 6 মাসের ইনকাম দেখাতে হবে, এবং সেই মিনিমাম ইনকামটি 18,600 পাউন্ড হতে হবে। আনফর্চুনেটলি এর কোনো এক্সেপশনস নেই। আর আরেকটি বিষয়, যদি আপনার মেয়ে এই ইনকামটি না থেকে থাকে এবং আপনার মেয়ে যদি 62,000 পাউন্ড যদি ওনার সেভিংস থেকে থাকে, এবং সেই সেভিংসটি যদি ওনার নামের অধীনে ফর ওভার 6 মান্থস থেকে থাকে, তাহলে এটিকে ব্যবহার করে কিন্তু আপনার মেয়ে বাংলাদেশ থেকে আপনার মানে জামাইকে আপনার জামাতাকে নিয়ে আসতে পারবে। এই হচ্ছে আইন। আচ্ছা আচ্ছা। আর সেক্ষেত্রে অবশ্যই আপনার জামাতাকে লাগতে পারে, আপনার জামাতাকে A1 টেস্ট পাস করতে হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট পাস করতে হবে আপনার জামাতাকে। আচ্ছা আচ্ছা। আরো কোনো কাগজপত্র লাগবে বাংলাদেশে? জি, বাংলাদেশ থেকে কোনো নিকানামা বা কি কাগজ লাগতে পারে? সেই ক্ষেত্রে নর্মাল যে ডকুমেন্টসগুলো, ম্যারেজ সার্টিফিকেট এবং অনগোয়িং কমিউনিকেশনসগুলো আপনার সাথে আপনার মেয়ে জামাইয়ের যে অনগোয়িং কমিউনিকেশন, যেমন এগুলো হতে পারে ফেসবুক কমিউনিকেশন, এগুলো হতে পারে ওভার দ্য টেলিফোন কমিউনিকেশনস, বিভিন্ন ধরনের। এবং আপনার মেয়ে যদি এখান থেকে মানি রেমিটেন্স বাংলাদেশে পাঠিয়ে থাকেন, সেগুলো ম্যারেজ সার্টিফিকেটের পাশাপাশি বাংলাদেশে ওনারা যে একসাথে আছেন, যদি কোনো হলিডেতে যান, যদি ওনাদের ওয়ালিমা হয়ে থাকে, ম্যারেজ হয়ে থাকে, এই পিকচার্সগুলো, আর এর পাশাপাশি বিভিন্ন জায়গাতে যাওয়ার পর যে খরচগুলো ওনারা করছেন, সেই ভাউচার্সগুলো, সেই রিসিপ্টসগুলো, এবং ফিরে আসার পর এখান থেকে যদি উনি নিয়মিত মানি রেমিটেন্স করে থাকেন, সেই এভিডেন্সগুলো, আর পাশাপাশি আপনার জামাতার, আপনার মেয়ের জামাইয়ের যে মেডিকেল যে টেস্টে ওনার বুকে কোনো সমস্যা আছে কিনা, সেই টেস্ট রিসার্চ লাগবে, এবং এই ডকুমেন্টসগুলো সাবমিট করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আই উইশ ইউ অল দ্য বেস্ট। এবং এই অ্যাপ্লিকেশনটা কিন্তু অনলাইন হয়ে গেছে, আগের মতো পেপার বেস নাই। অবশ্যই ইংল্যান্ডের অনলাইনে ঢুকে আপনাকে এই অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে হবে। অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করার পরে আপনাকে ইংল্যান্ড থেকেই পেমেন্ট করার বিষয় আছে, পেমেন্টটি ইংল্যান্ড থেকেই করতে পারবেন। দুটো অ্যাপ্লিকেশন ফি, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি আর একটা NHS ফি, দুটো মিলিয়ে প্রায় 3.5 লাখ টাকার মতো উপরে বাংলাদেশ টাকা হয়ে যায়। আর এর পাশাপাশি আপনাকে বায়োমেট্রিক্সের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। বাংলাদেশে আপনার যে জামাতা বায়োমেট্রিক্স নেবেন, যদি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়ে যায়, ওনাকে যে ভিসাটা হবে সেই ভিসাটি নিয়ে উনি ইংল্যান্ডে প্রবেশ করবেন। করার পর ইংল্যান্ডের যে জায়গাতে আপনার মেয়ে অথবা আপনাদের ফ্যামিলি বসবাস করেন, সেই জায়গার লোকাল যে পোস্ট অফিস, সেই লোকাল পোস্ট অফিসে এসে ওনাকে বায়োমেট্রিক্স কার্ডটি মানে ওনাকে সংগ্রহ করতে হবে। এই বিষয়টি। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। চলে যাচ্ছে পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আমরা এই দর্শককে হারিয়ে ফেলেছি। প্রচুর দর্শক আমাদের জন্য অপেক্ষা করছেন লাইনে, তাদের উদ্দেশ্যে বিনীতভাবে অনুরোধ করছে একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। চলে যাচ্ছে পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। Hello. হ্যালো। Hello, welcome, Salam. Could I just ask you to speak a bit slower because my download isn't that great? It doesn't matter. You can speak in English or Bengali in any way. No, you're watching on TV, but you're speaking just a bit too fast. Just 1 minute. 1 minute. I hope you don't mind. I hope I didn't embarrass you. Sister, excuse me. Even though you don't understand Bengali, but you have got that willingness to learn. But that is something that we appreciate very highly. You can speak in English. Feel free. No, we're watching you on television, so we're just listening to you, but you're speaking a bit too fast. Okay. I'm sorry. Okay.
If you could slow down, that'd be great. No problem. Just ask me the question again. I'll speak slowly so that we can get your question. Yes. No. I just was, my mum was with calling you to just ask you to slow down when you're in Bangla. Okay. What question? There's no question. Oh, there's no question. Slow down a bit. Is I need to know what you're saying in Bangla. Is it just an appreciation? No, it's not an application. I just wanted to slow down when you were speaking. Okay, of course, yes, thank you so much. At times, what happens at times, there are too many callers, they ring us, and to get as many callers as possible, we speak a little bit faster, but I'll try to slow down. Thank you so much, sister. চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি, আপনি শুরু করুন। অসুস্থ ছিলেন, সুস্থ হয়ে ফিরেছেন, এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া। হ্যাঁ, ধন্যবাদ ভাই। আপনাকে অনেক মিস করি। আমি সংক্ষিপ্তভাবে আমার প্রশ্নটা করে ফেলি। জি বলুন ভাই। আমি দেশে লিভ টু রিমাইন্ড পেয়েছি 10 বছরের রুটে। জি। তো আমার দুটো এক্সটেনশন হয়ে গেছে। আমার থার্ড এক্সটেনশন আগামী বছর ছিল জুলাই মাসে। জি। কিন্তু আমার ওয়াইফ আজকে থেকে 5 মাস আগে মারা গিয়েছে। আমি একটু হেল্প করছি, আমি আপনাকে একটু হেল্প করছি। আপনার প্রথম যে পারমিশনটা, এটি কবে দেওয়া হয়েছিল, কোন ইয়ারে? 2013-তে। হ্যাঁ, এটা ভ্যালিড ছিল আনটিল আড়াই বছর করে ভিসা। হ্যাঁ, 15-তে। তো 10 বছর উঠে। তো আমার সেকেন্ড এক্সটেনশন এখন চলছে। জি। তো লাস্ট এক্সটেনশন ছিল আগামী বছর জুলাই মাসে। জি। তো আনফরচুনেটলি আমার ওয়াইফ অসুস্থ হয়ে গত 5 মাস আগে মারা যায়। জি। তো আমি ওই ব্রিফ পার্টনার রুটে অ্যাপ্লিকেশন করেছি। জি। আজকে প্রায় 4 মাস হয়ে গেছে। জি। তো আমি বায়োমেট্রিক দিয়েছি প্রায় 3 মাস। জি। আমি জানতে চাচ্ছি, আমি বায়োমেট্রিক দেওয়ার পরে কোনো ইমেল বা কোনো কিছুই পাইনি হোম অফিস থেকে। আচ্ছা, বেনিফিট ক্যাটাগরিতে আমার কি করা উচিত? আচ্ছা, আপনার ওয়াইফ কি ব্রিটিশ ছিলেন? জি। আপনার ওয়াইফ কি ব্রিটিশ ছিলেন? জি, ব্রিটিশ ছিলেন। আচ্ছা, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি সঠিকভাবে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন, কেননা আপনি আপনার ওয়াইফের ক্যাটাগরিতে আপনি অ্যাপ্লাই করে পারমিশন পেয়েছেন আপনি। এখন যদি 3 মাসের, মানে সাধারণত বেনিফিটের ক্যাটাগরিতে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয় যারা বাংলাদেশ থেকে অথবা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে ডিপেন্ডেন্ট স্পাউস হিসেবে এখানে এসেছেন 2.5 বছর রিসেন্টে, এবং এই বিয়ে ভ্যালিড থাকাকালীন সময় যদি এই ভিসাটা ভ্যালিড থাকাকালীন সময় যদি হাজব্যান্ড অথবা ওয়াইফ মারা যায়, তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য। বাট আপনাকে দেওয়া হয়েছিল 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট। আমি একটু বলে নেই, এটিও আমি বলছি আপনাকে, বলেন। এই দেশে প্রথম এসেছিলাম ভিজিট ভিসায়। জি, আমি বুঝে ফেলেছি, ব্যাকগ্রাউন্ডে বুঝে ফেলেছি। ওভারসিজ হওয়ার পরে আর কি আমি হ্যাঁ ফ্যামিলি লাইফ আন্ডার বিয়ে করে 10 বছর উঠে ভিসা পেয়েছিলাম। আমি বুঝে গেছি, বাট আপনার কেসটা হচ্ছে মনে হয় এক্সেপশনাল সার্কামস্টান্সেস, এবং এর অর্থ এই নয় যে বেনিফিট ক্যাটাগরিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আপনি সঠিক কাজটি করেছেন, এবং সেখানে যদি বলে দিয়ে থাকেন সুন্দর করে যে ব্যাকগ্রাউন্ড, যে আপনাকে পারমিশন দেওয়া হয়েছে আন্ডার প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফ অ্যাজ দ্য ডিপেন্ডেন্ট স্পাউস অফ ইউর ওয়াইফ হু পাসড অ্যাওয়ে আনফরচুনেটলি, এবং সুন্দর করে যদি আপনি গুছিয়ে বলে থাকেন, there's high possibility আপনার এটি অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আপনি বলেছিলেন যে 3 মাস আগে আপনি বায়োমেট্রিক্স দিয়ে আসছেন, তাই তো? জি জি। এবং আপনি বলছেন তাহলে কি হতে পারে, সেক্ষেত্রে আপনি হতাশ হবেন না, তার কারণ হোম অফিসের বর্তমান যে প্রেসক্রাইবড যে গাইডেন্স, সেই গাইডেন্স অনুযায়ী সাধারণত 8 থেকে 8 উইকস থেকে 24 উইকস, আমি আবার বলছি 8 উইকস থেকে 24 উইকস, এটি হচ্ছে আপনার নির্ধারিত টাইম লিমিট। এর ভিতরে আপনি পেরেশান হবেন না, আপনার ভিতরে কোনো পেরেশান নিয়ে আসবেন না, এবং একটু ওয়েট করেন ধৈর্য ধরে। যেহেতু আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন, সঠিক রুটে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন, এবং আপনার যদি সদস্য থেকে থাকে তার পরামর্শ গ্রহণ করবেন। আর এই পরামর্শের পাশাপাশি আপনি প্যানিকড হবেন না, আপনি ওয়েট করেন আনটিল। তাহলে কি আমি হোম অফিসের সাথে কোনো কন্টাক্ট না করেই ভালো? এটা বেটার আপনার জন্য। জি, এটা বেটার আপনার জন্য। আর আপনার কি কোনো বাচ্চা কাচ্চা আছে? অনেক অনেক ধন্যবাদ। কোনো চিলড্রেন আছে আপনার? বাচ্চা কাচ্চা আছে আপনার কোনো? না, আমাদের নিজেদের কোনো বাচ্চা নেই। যেহেতু বাচ্চা কাচ্চা নেই, সেক্ষেত্রে একটু ধৈর্য ধরে ওয়েট করেন ভাইয়া, এবং আমি আশা করি আপনি পারমিশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ মহোদয়, আল্লাহ আপনাকে ভালো রাখুক। আল্লাহ আপনাকে ভালো রাখুক। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ভাইয়া। চলে যাচ্ছে পরবর্তী দর্শক প্রশ্ন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কে বলছেন, কোথা থেকে বলছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভাইয়া, ভালো আছি ভাইয়া। আমার এখন আপনার কাছে কোনো প্রশ্ন নাই, আমি চাচ্ছিলাম
আপনার মোবাইল নাম্বার অথবা আপনার অফিসিয়াল নাম্বারটা প্লিজ, কিভাবে ভাই আমি বলবেন। প্রথমত আপনার কোনো প্রশ্ন নেই, তারপর আপনি আমাকে এত ভালোবেসে এটা জিজ্ঞেস করেছেন। কন্ট্রোল রুমের দায়িত্বে যারা আছেন তারা আপনাকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনার নেক্সট কলার প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কে বলছেন, কোথা থেকে বলছেন? ভাই আমি ওয়েলস থেকে বলতেছি। অনেক দূর থেকে, জি বলুন ভাই আপনার প্রশ্নটি। আমার একটা কোয়েশ্চন আর কি, আমার আব্বা ব্রিটিশ, বুঝছেন না? জি। তো আমার 3 ভাই, আমি ওদের হয়েছি, আমি ব্রিটিশ, আমার 2 ভাই দেশে রয়েছে নাকি, তারা ব্রিটিশের আগে জন্ম হয়েছে, তারা 3 বার খাম হয়েছে আর কি, 8 কিলো দিলে খালি কিছু করা যাইব নি ভাই। জি, এখন যেহেতু আপনার বাকি ভাই বোনগুলো বাংলাদেশে আপনার বাবা ব্রিটিশ হওয়ার আগে জন্মগ্রহণ করেছেন, আনফরচুনেটলি তারা কিন্তু মানে ওই ব্রিটিশ সিটিজেনের চাইল্ড হিসেবে এখানে ইন্টিগ্রেশনের জন্য ওনারা অ্যাপ্লাই করতে পারবেন না আনফরচুনেটলি। সেক্ষেত্রে আপনারা যদি করতে পারেন, প্রথমত আপনার ভাইদের জন্য ভিজিট ভিসাতে আপনি এখানে নিয়ে আসতে পারেন, চেষ্টা করতে পারেন, অথবা এটি ছাড়াও যদি অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট ক্যাটাগরিতে যদি ওনাদের কোনো হেলথ কোনো সমস্যা থেকে থাকে এবং বাংলাদেশে যদি আমার আব্বার একটু মেন্টালি প্রবলেম আছে আর কি। না, আমি আপনার বাবার কথা বলিনি, আমি বললাম যে আপনার ভাইদের যদি বাংলাদেশে কোনো মেডিকেল হেলথ প্রবলেম থেকে থাকে এবং এই মেডিকেল হেলথ প্রবলেম থাকার কারণে আপনার যদি ট্রিটমেন্ট করে যান এবং ট্রিটমেন্ট বাংলাদেশে যদি সাফিসিয়েন্টলি এদেরকে হেল্প না করে থাকে এবং আপনারা যদি মনে করেন যে আপনার ভাই এবং আপনার যে দুজন ভাই রয়েছেন তাদের মেডিকেল ট্রিটমেন্টটি আপনারা ইংল্যান্ডে এনে আপনারা এখানে করালে তাদের জন্য বেস্ট হবে, এভাবে যদি কোনো কারণ থেকে থাকে এক্সপার্ট রিপোর্টস দিয়ে, এক্সপার্ট অপিনিয়ন দিয়ে, এখানের যে ইন্ডিপেন্ডেন্ট হসপিটালগুলো রয়েছে এই ইন্ডিপেন্ডেন্ট হসপিটাল থেকে অ্যাডমিশন রিপোর্ট দিয়ে অফার অ্যাকসেপ্টেন্স এই ধরনের এই ডকুমেন্টসগুলি একসাথে করে যদি আপনি সাবমিট করেন, তাহলে আপনাদের এই যে ভাই যারা বাংলাদেশে রয়েছেন তাদেরকে অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট হিসেবে এখানে আনতে পারবেন এবং এটা একেবারে এক্সেপশন ক্যাটাগরিতে এবং আপনাকে যাচাই বাছাই করে ডকুমেন্টসগুলো একসাথে করে আপনাদেরকে করতে হবে। এটা হলো একটা দিক। আর অন্যদিকে ভিজিট ভিসাতেও তাদের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এটি ছাড়া অন্যান্য যে রুটসগুলি রয়েছে, যেমন ওয়ার্ক পারমিট ক্যাটাগরি, এই রুটে আপনি নিয়ে আসতে পারবেন, স্টুডেন্ট ক্যাটাগরিতে এই রুটে আপনি নিয়ে আসতে পারবেন, কিন্তু আপনার বাবার যে ব্রিটিশ সিটিজেন সেই ক্যাটাগরিতে আনফরচুনেটলি আনাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। চলে যাচ্ছি পরবর্তী। ওয়ালাইকুম সালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আমি লন্ডন থেকে বলছি, আমার নাম টিপু। আপনি একটা জিনিস নিয়ে আপনি ডিভোর্স নিয়ে পরামর্শ দিতে পারবেন? বলুন আপনি, আপনার প্রশ্নটা কি? সমস্যা যেমন কি ডিভোর্স কি আদার পার্টি কি প্রপার্টি ব্রড ক্লেম করতে পারবে কিনা? আচ্ছা, কি আপনার ওয়াইফ প্রপার্টি মানে যাদের ডিভোর্স হয়ে যাচ্ছে মানে ওয়াইফ প্রপার্টি ক্লেম করতে পারবে কিনা? হ্যাঁ, এটা ডিপেন্ড করবে এই প্রপার্টি আপনি কবে কিনেছিলেন, বিয়ের আগে কিনেছিলেন নাকি বিয়ের সময় কিনেছিলেন নাকি বিয়ের পরে কিনেছেন? বিয়ের পরে কিনেছিলেন। অবশ্যই এখানে দুইটি কেস ল রয়েছে, একটা হচ্ছে হোয়াইট ভার্সেস হোয়াইট আর একটা হচ্ছে জোনস ভার্সেস জোনস। এবং সাধারণত ল ইংল্যান্ডের যে আইনের অধীনে সাধারণত ল ডিটারমিন করে 50-50 ওনারশিপ। এমনও হতে পারে হয়তো প্রপার্টিতে আপনি নিজে ইনভেস্ট করেছেন, ডিপোজিট ফান্ডস আপনি নিজে দিয়েছেন এবং আপনার মর্গেজ থেকে পেমেন্টগুলো যাচ্ছে, বাট ওয়াইফ আপনার বাচ্চা কাচ্চাকে লুক আফটার করছে। সুতরাং এই যে ওয়াইফ আপনার বাচ্চা কাচ্চাকে লুক আফটার করছে, এই কারণে ওয়াইফেরও কিন্তু একটি রাইটস উনি অ্যাকোয়ার্ড করেছেন, এর জন্মায়। এবং যেহেতু এই প্রপার্টিতে আপনার ওয়াইফ আপনার বিয়ের পরে আপনার লাইফে উনি ছিলেন এবং ওনার যে কন্ট্রিবিউশন, আপনার কি বাচ্চা কাচ্চা আছে? বাচ্চা কাচ্চা আছে, সুতরাং বাচ্চা কাচ্চাগুলোকে আমি সরি এভাবে প্রশ্ন জিজ্ঞেস করার কারণে এটি হচ্ছে আপনাকে সঠিক অ্যাডভাইস দেওয়ার জন্য। এবং এই বাচ্চা কাচ্চা লুক আফটার করার কারণে ওনার যেটা কন্ট্রিবিউশন, এই অনেকগুলি জিনিস যাচাই বাছাই করার বিষয় আছে। তবে আপনাকে একটি শক্তিশালী আইনজীবী ধরতে হবে। যদি আপনার ওয়াইফ কোনো ক্রিটিক্যাল কোনো আইনজীবীকে যদি ধরে এবং ক্রিটিক্যাল এর অর্থ দক্ষ অভিজ্ঞ যদি কোনো আইনজীবীকে যদি ধরে, তাহলে কিন্তু এমন হতে পারে 70% মালিকানা আপনার ওয়াইফ পেয়ে যেতে পারে। সুতরাং আপনাকে একটু যাচাই বাছাই করে এবং সমস্ত এভিডেন্সগুলো একসাথে করে আপনার কন্ট্রিবিউশন কী ছিল ফ্যামিলিতে, আপনি কতটুকু পেমেন্ট করেছেন, আপনার ওয়াইফে যদি কোনো পেমেন্ট না করে থাকেন, সেক্ষেত্রে 50-50% যদি চলে আসে তাহলে উইন উভয় সাইডই আপনার উইন হয়ে গেলেন। আর যদি আপনি দেখাতে পারেন যে আপনার কন্ট্রিবিউশন অনেক বেশি, তখন কিন্তু অনেক সময় আমি একটু যেটা বলছিলাম 70% আপনি পেয়ে যেতে পারেন। প্রপার্টিটা যদি অন্যর কাছে অন্য নামে ট্রান্সফার করে দেয়, এই ক্ষেত্রে যদি এই প্রপার্টি বিয়ের পরে যদি ট্রান্সফার করেন, তাহলে কিন্তু কথা আছে আমি ফাইসে গেছি মাইন্ড কেয়ার চিপায়,
আপনি মাইন্ড চিপে ফেসে যাবেন। তার কারণ তখন মানে এই ফ্যামিলি লয়ের অধীনে ধরে নেওয়া হবে আপনি আপনার ওয়াইফকে বঞ্চিত করার জন্য এই প্রপার্টি আপনার ভাই অথবা বোন অথবা অন্য কোনো আত্মীয় স্বজনের নামে আপনি ট্রান্সফার করে দিচ্ছেন। খুব ভেরি কেয়ারফুল। যদি ডিভোর্স হওয়ার আগে যদি ট্রান্সফার করতেন এবং ডিভোর্স চলাকালীন সময় যদি ট্রান্সফার করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু সন্দেহ তৈরি হয়। সুতরাং চেষ্টা করবেন আপনার ওয়াইফের সাথে নেগোশিয়েট করার মাধ্যমে সলভ করে দেওয়া যায় কিনা। আপনি বুঝতে পেরেছেন? খুব ক্রিটিক্যাল আপনার বিষয়টি, খুব কেয়ারফুল আপনাকে স্টেপ নিতে হবে। আশা করি আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়ে গেছেন। ধন্যবাদ। তো এই ছিল আমাদের আজকের অনুষ্ঠানের সর্বশেষ দর্শক প্রশ্ন। আমরা আলোচনা করতে করতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং অনুষ্ঠানের এই শেষ পর্যায়ে আমি আর কোনো দর্শক প্রশ্ন গ্রহণ করতে পারছি না বলে আমি বিনীতভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। দর্শক, অনুষ্ঠানের শেষ পর্যায়ে সবসময় আমি আপনাদের কাছে জীবনধর্মী কয়েকটি কথা নিয়ে উপস্থিত হই। তো আজকে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছে যে মানবতা যখন দানবতার কাছে হার মানে তখন পৃথিবীতে মানবতা কীভাবে হুমকির সম্মুখীন হয়, দুটো ঘটনা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রথম ঘটনাটির ভিকটিম হচ্ছে সারা এভার্ড। আপনারা জানেন যে তাকে আমাদের ব্রিটিশ পুলিশের একজন সদস্য তাকে অ্যাবডাক্ট করে নিয়ে গিয়েছিল এবং করোনা ভাইরাস কোভিড-19 চলাকালীন সময়ে এই আইনটিকে অবৈধভাবে ব্যবহার করে তাকে একটি ফেক অ্যারেস্ট দেখে তাকে গাড়িতে তুলে নিয়ে যায়, তাকে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট দেখে তাকে হাতে হ্যান্ডকাফ লাগিয়ে তুলে নিয়ে যায় এবং লন্ডন থেকে 80 মাইল দূরে নিয়ে গিয়ে তাকে রেপ করা হয়। পরবর্তীতে তাকে আগুনে পুড়িয়ে তার দেহ মিশিয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল। এই একটি বিষয়। আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে সাবিনা নেসা, যিনি আমাদের বাংলাদেশি কমিউনিটির একজন মহিলা শিক্ষিকা ছিলেন। বাচ্চাদের স্কুলে তিনি শিক্ষা প্রদান করতেন। তিনি পার্ক দিয়ে তার বাসায় যাওয়ার সময় তার পেছন থেকে একজন আততায়ীকারী তাকে হামলা করে এবং তাকে হত্যা করে ফেলেন এবং তাকে হত্যা করার পর তার যে মৃত যে দেহটি ময়লা আবর্জনা দিয়ে ঢেকে পার্কে ফেলে রাখা হয়। মানবতা, মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনোই হয় না মানুষ। এই ধরনের একটি আর্তনাদ আমাদের ভিতরে উঠে এসেছে। মানবতা দানবতার কাছে পরাজিত হয়েছে এবং আসুন আমরা মানবিক মূল্যবোধে জেগে উঠে, যে বিষয়টি আমি বলেছিলাম আজকে অনুষ্ঠানের প্রারম্ভে, আমরা ভালো কাজ করার মাধ্যমে নিজেদের মানবিক মূল্যবোধগুলিকে আমরা নিয়ে আসি এবং এই মানবিক মূল্যবোধকে বুকে ধারণ করে সকল ধরনের ভায়োলেন্স এগেনস্ট উইমেন, ডোমেস্টিক ভায়োলেন্সের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই এবং এই ভিকটিম যারা মা ভাই বোন, তাদের মা বোন এবং তাদের ফ্যামিলি, তাদের সামনে আমরা দাঁড়াই এবং একে অন্যকে সাহায্য করার চেষ্টা করি এবং কয়েকটি বিষয়ে আমাদেরকে এগিয়ে আসতে হবে। প্রথমত আমাদেরকে অবশ্যই রেপ কালচার থেকে বের হয়ে আসতে হবে, এর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যারা ভিকটিম তাদের যে আর্তনাদগুলো আমাদের শুনতে হবে, পুলিশ অফিসারদেরকে ভিকটিমদের যে বক্তব্য রেকর্ড করে ইনভেস্টিগেট করতে হবে প্রপারলি, যাতে করে এই ধরনের পারপেট্রেটর তাদেরকে আইনের সামনে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া সম্ভবপর হয়। আর সকল ধরনের ডোমেস্টিক ভায়োলেন্সের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে এনটিভির পক্ষ থেকে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা মানবিক মূল্যবোধে জাগিয়ে উঠবেন, সবাইকে ভালোবেসে মানবিক মূল্যবোধে জেগে প্রীতি প্রেমের পূর্ণ বাঁধনে সমস্ত পৃথিবীকে বেঁধে ফেলবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।